অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল বিজনেস 2024 সালে করা যাবে কিনা এটা নিয়ে তো আসলে সেমিনার। এটা তো আসলে ইয়েস অর নো, রাইট অর রং এরকম অ্যান্সার তো আসলে দেওয়া যায় না। হয়তো আমরা আপনার সাথে কিছু, আপনাদের সবার সাথে একটু আলোচনা করবো আর কি, যে কেন করা উচিত, কেন করা উচিত না, কাদের করা উচিত, কাদের করা উচিত না। এখন আপনাদের একটা কোশ্চিন থাকতে পারে যে আসলে আপনার থেকে কেন শুনবো। বেসিক্যালি আমার থেকে শুনবেন কারণ হচ্ছে আমার মনে হয় যে আমি লাস্ট 10 ইয়ার্স হচ্ছে অ্যামাজন এফবিএন এ কাজ করছি, 2014 থেকে, মানে 13 লাস্টের দিক থেকে শুরু করছি। আমাদের এজেন্সি আছে ইউএস এর মধ্যে দুইটা, দেশে একটা এজেন্সি আমরা রিসেন্টলি রান করছি আর কি, একদম রিসেন্ট এই জানুয়ারি থেকে। আমি দেশের বাইরে ছিলাম অনেকদিন। বেসিক্যালি আমি পড়াশোনা করছি ইংল্যান্ডে, তো আমি ওখানেই ছিলাম। তো আমি দেশে আসছি লাস্ট এপ্রিলে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ব্যারিস্টার মোহাম্মদ মাইনুল ইসলাম শাকিল। আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমার ব্যাচেলর করা, বিপি ইউনিভার্সিটি ইংল্যান্ড থেকে আমার মাস্টার্স করা, এবং সিটি ইউনিভার্সিটি থেকে আমি লাস্ট ইয়ার অ্যাজ এ ব্যারিস্টার আমি আমার পড়াশোনা শেষ করছি আর কি। তো পাশাপাশি আমি হচ্ছে লাস্ট 10 ইয়ার্স আপনার অ্যামাজন এফবিএন এ কাজ করছি। তো অ্যামাজন এফবিএন এ কাজ করতে গিয়ে দেখাচ্ছে অনেক কিছুই আমাদের এই 10 বছরে জানাশোনা হইলো, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে বেসিক্যালি আমি একজন অ্যামাজন এফবিএ সেলার। তো বাংলাদেশে রিসেন্টলি আমি অনেকগুলো অ্যাড, অনেকগুলা উম, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মানুষের অ্যাড দেখতে পাচ্ছিলাম যে আপনারা অ্যামাজন এফবি শুরু করতে পারেন, এটা অনেক ইজি হবে। দেখা যাচ্ছে যে ভিডিওতে অনেক সাকসেস স্টোরি গুলো দেখানো হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে বেসিক্যালি মানে সরি, মানে একজন সচেতন নাগরিক হিসাবে আসলে মানে আমার জায়গা থেকে আসলে একটা স্ট্যান্ড নেওয়া দরকার আসলে। আমি কোনো কোর্স টোর্স করাই না, আমি ইন অ্যাডভান্স বলে দিচ্ছি আপনাদের সবাইকে। হয়তো আপনারা মনে করতে পারেন যে নিশ্চয়ই ভাইয়া সেমিনারে ডাকছে, নিশ্চয়ই মনে হয় কোর্স টোর্স কিছু একটা ডিগ্রি টিগ্রি করার জন্য ডাকছে। বিষয়টা এমন না। আমার আমার বাংলাদেশে আমার 4টি নিজের বিজনেস আছে আর কি, যে 4টি বিজনেস আমি লাস্ট 6 ইয়ার 7 ইয়ার্স করতেছি আর কি। আর ইন্টারন্যাশনালি আমার ইউএস মার্কেটে আমার নিজের একটা এজেন্সি আছে, যেটা আমি আপনাদের অলরেডি বলেছি আগে। তো সব মিলাই অ্যামাজন এফবিএন এ যখন আমি দেখতেছি যে অনেক মানে হাইপ বাংলাদেশে, তো হাইপটা আসলে একটু আমরা একটু লেটে হাইপটা হইলো মনে হচ্ছে। কারণ অ্যামাজন এফবিএ যদি আমি 2014-এর কথা বলি, আমি আমার একটা ক্লায়েন্টের কথা শেয়ার করি। আমার একটা ক্লায়েন্ট ছিল, এটা কোম্পানির নামটা আমি না বলি, লেটস ফর এক্সাম্পল ইটস এক্স কোম্পানি। তো তারা বেসিক্যালি সিকিউরিটি ক্যামেরা সেল করতো। তো 2014-এ তাদের সাথে আমাদের একটা আলোচনা হয় যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের মার্কেটিং করতে পারবে কিনা। তো এট দ্যাট টাইম আসলে অ্যামাজনে এফবিএ কিংবা অ্যামাজন দিয়ে আমরা মাত্র শুরু করছি, মানে 13 লাস্টের দিকে 14 শুরুর দিকে। আমি ক্লায়েন্টকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কি হেল্প চাও বলো। সে বলতেছিল যে আমাদের হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসে আমাদের অ্যামাজন প্রোডাক্ট গুলা তুমি ইয়া করতে পারবে কিনা, মার্কেটিং করতে পারবে। তো সেক্ষেত্রে আমি এসিও নিয়ে কাজ করতাম আগে। তো এসিওর কিছু বেসিক ছিল, তো ওইগুলো দেখাচ্ছে আমরা অ্যামাজনের কিওয়ার্ড টিওয়ার্ড নিয়ে কাজ করতাম। তো উনি 6টা প্রোডাক্ট লঞ্চ করছিল, তো প্রথম 3টা 4টা প্রোডাক্ট ইট ওয়াজ এজ এ ফেইলর। তো তারপরে ওনার পঞ্চম প্রোডাক্টটা ছিল আসলে এজ এ সাকসেস। তো দেখা যাচ্ছে ওই প্রোডাক্টটা এত সুন্দর পিক করলো যে এখন যদি সেই কোম্পানির আমি রেভিনিউ বলি, ইয়ারলি প্রায় তারা 300 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে। সো আই এম টকিং অ্যাবাউট রেভিনিউ, মানে ইটস নট অ্যাকচুয়াল প্রফিট। তো রেভিনিউ আর প্রফিটের মধ্যে অনেক ডিফারেন্স আছে, এবং অনেক অনেক মানে লং ডিস্টেন্স আছে আর কি। তো লং ডিস্টেন্স কেন বলছি, যে ফর এক্সাম্পল ধরেন আমি আপনাদের, আমি স্ক্রিনে নিয়ে যাব, আমি আমার নিজের অ্যাকাউন্ট আপনাদের শো করব, বোঝানোর চেষ্টা করবো যে আসলে বিজনেসটা কেমন কিভাবে যায়। সেটা শুরুর আগে হচ্ছে আমি আমাদের যারা গুগল ফর্মটা ফিল আপ করেছিল আর কি, তো তাদের অনেকগুলো কোশ্চিন ছিল যে আসলে মানে অ্যামাজন এফবিএ শুরু করতে কত টাকা লাগে। তারপরে আপনাদের হচ্ছে একজন কোশ্চিন ছিল যে আমি যদি সেল না করতে চাই তাহলে আমি সার্ভিস হিসাবে দিতে পারবো কিনা। তো এরকম অনেক কোশ্চিন। তো আমি যেহেতু মূল কোশ্চিনটা হচ্ছে যে অ্যামাজন এফবিএ বিজনেসটা 24 সালে এসে করা উচিত হবে কিনা, এটা হচ্ছে মূল টপিকে। আর বাকি যে কথাবার্তা যেগুলো আছে সেগুলো আনুষঙ্গিক আর কি। আচ্ছা, অ্যামাজন এফবিএ তে আমি যদি ভুল না বলে থাকি, অ্যামাজন এফবিএ তে প্রায় অ্যারাউন্ড আপনার হচ্ছে কত মিলিয়ন, আর একদিন দেখলাম জঙ্গল স্কাউট একটা ওরা রিপোর্ট ইয়া করছে, মানে প্রায় 40 লক্ষ সেলারের মতো, মানে প্রায় 4 মিলিয়ন আপনার সম্ভবত সেলার আর কি সেল করে। তাদের মধ্যে হচ্ছে ইয়ারলি $1 লাখ উপর রেভিনিউ জেনারেট করে এমন সম্ভবত আছে হচ্ছে খুব বেশি হলে 3 থেকে 4 লাখ, মানে 3 লাখ ধরেন। তার মানে 40 লাখ সেলারের মধ্যে মাত্র 3 লাখ সেলার আছে যারা হচ্ছে আপনার ইয়ারলি $1 লাখ রেভিনিউ জেনারেট করতেছে, মানে $1 লাখ সেল তাদের আছে। তো এটা কিন্তু সেল আর কি, হ্যাঁ। এখানে অনেক কস্ট আছে, যেমন
সবাই আমরা অ্যামাজন পিপিসি সম্পর্কে জানি। তো অ্যামাজন পিপিসির কস্ট থাকে, একটা প্রোডাক্ট লঞ্চিং এর জন্য, প্রোডাক্টের লিস্টিং ফটোগ্রাফি করার জন্য, ডিজাইন করার জন্য প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কস্টের ব্যাপার থাকে। তারপরে আপনার থাকে হচ্ছে ইনভেন্টরি ফি। তো আমার ইনভেন্টরি ফির জন্য শুধুমাত্র রেফারাল ফি আর আপনার হচ্ছে ওদের আপনার যে ইনভেন্টরিতে আপনার মানে শিপিং এন্ড হ্যান্ডেলিং যে ফুলফিলমেন্ট ফি, এই দুইটাকে ক্যালকুলেট করে যখন আমরা মানে হিসাব করি প্রোডাক্টটা, যখন আমরা ইয়া করি লঞ্চিং এর জন্য প্ল্যানিং করি, তো অনেক কিছু আমাদের প্ল্যানিং এ থাকে না যখন আমরা মানে প্রোডাক্টটা হচ্ছে লঞ্চ করতে যাই। ফর এক্সাম্পল, আমি অ্যামাজন এফবিএ সম্পর্কে কিছু জানি না। তো আমি চাচ্ছি যে 2024 সালে অ্যামাজন এফবিএ শুরু করতে যাচ্ছি। তো আমার কি কি বিষয়ে নজর রাখা উচিত? তো আমার মনে হয় যে হচ্ছে অ্যামাজন এফবিএ নিয়ে যদি আমরা শুরু করতে যাই, আমাদের কিছু বিষয় নজর রাখা উচিত। যেমন প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে সবার আগে দরকার হচ্ছে একটা ভালো মানের প্রোডাক্ট। প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে আপনি অনেক ভিডিও ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল চ্যানেল আপনি পাবেন। আর সবাই আপনাকে শেখানোর জন্য রেডি আর কি, যে আপনার এই ক্রাইটেরিয়া ফলো করতে হবে, তাহলে আপনি ভালো মন্দের প্রোডাক্ট পাবেন। আবার অনেকগুলো টুলস ইউজ করা হয়, যেমন জঙ্গল স্কাউট, হেলিয়াম 10, দোজ টু আর ওয়ান অফ দা মোস্ট পপুলার টুলস আর কি। তো প্রোডাক্ট অ্যানালাইসিস হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সাপ্লায়ার ফাইন্ড আউট করা, যে কোন সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টটা নিব। এবং প্রোডাক্ট রিসার্চ যদি শেষ হয়, সাপ্লায়ার আমরা যদি বের করতে পারি, তারপর আসে হচ্ছে শিপমেন্ট, যে প্রোডাক্ট শিপিং কে হ্যান্ডেল করবে। তারপরে আসে হচ্ছে আপনার শিপমেন্টের আগে অবশ্য আসে হচ্ছে আপনার আপনার অ্যামাজন অ্যাকাউন্টে তৈরি করা এবং অ্যাকাউন্টে প্রোডাক্টটা লিস্টিং করা। তো প্রোডাক্ট লিস্টিং করতে গেলে আবার দেখা যাচ্ছে যে লিস্টিং এর মধ্যে গিয়ে আবার আপনার ব্র্যান্ড নেম, যেটা ফর এক্সাম্পল আমি আমার ইসেভিয়ার লিমিটেড নামে আমি ইসেভিয়ার নামে একটা স্টোর অ্যামাজন নিতে যাচ্ছি। তো আমরা যখন 2014-15 দিকে যখন কাজ করতাম, তখন আপনি জাস্ট লিখে দিবেন ব্র্যান্ড নেম ইসেভিয়ার, দ্যাট উইল বি ফেয়ার এনাফ, আপনার কিছু করার প্রয়োজন নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি যখন ব্র্যান্ড নেমের জায়গায় আপনার একটা কোনো নাম, স্পেসিফিক নাম বসাতে যাচ্ছেন, তখন অ্যামাজন বলবে যে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট দিস ব্র্যান্ড বিলংস টু ইউ। তো এটা প্রুফ করার জন্য বেসিক্যালি দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করে নেবেন। তো আপনি যারা অ্যামাজন এপিআই প্রাইভেট লেভেল সিরিয়াসলি করতে চান, আমি ডেফিনেটলি আপনাদের বলবো যে আপনারা ব্র্যান্ড রেজিস্ট্রি করে নেবেন। মানে ইট উইল কস্ট ইউ সাম এক্সট্রা মানি, লাইক আপনার হয়তো অ্যামাজনে আপনার এসপিএন অনেক ল ফার্ম, অনেক প্রোভাইডার আপনি দেখবেন যে অ্যামাজনের ভিতরেই আপনি পাবেন, ওদের অ্যামাজন সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কের মধ্যে। ওরা হয়তো কেউ $700 থেকে $1100 মধ্যে নিবে, এরা আপনাকে ব্র্যান্ডটা মানে আপনার ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করে দিবে আর কি। তো ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আগে আবার অনেকে কোশ্চেন করে যে আমি এলএলসি করে করব না প্রাইভেট করব। তো সোজা সাপটা বাংলা কথা, আপনি যদি সিরিয়াসলি বিজনেস করেন, তাহলে আপনার এলএলসি করা একটু, আমি বলবো মাস্ট। কারণ আপনার ইউএস এর মার্কেট গুলাতে দেখা যায় যে হচ্ছে আপনার অনেক বেশি লিগাল স্যুট গুলো হয়। মানে আমি নিজে লিগাল পার্সন, অ্যাজ আই সেড বিফোর, যে লিগালিটি ফর এক্সাম্পল আপনি প্রোডাক্ট সেল করেন, তো সে প্রোডাক্টটা ইউজ করতে গিয়ে কাস্টমার কোনো প্রবলেম সর্ট আউট করলো, কিংবা কাস্টমার কোনো প্রবলেম ফেস করলো, সে করলো কি আপনি কোর্টে মামলা করে দিল। তো আপনার সাথে আপনার ব্র্যান্ড তো যাবে যাবে, এবং আপনার যদি মানে পার্সোনাল লাইবিলিটি থাকে, দেখা যাচ্ছে আপনার পার্সোনাল অ্যাসেটটাও আপনার একদম ধরাশায়ী অবস্থা। তো এলএলসি বলতে আসলে আমরা বোঝাই যে লিমিটেড লাইবিলিটি কর্পোরেশন আর কি। এটা আমরা আপনার লাইফটা লিমিট করে আপনার পার্সোনাল অ্যাসেট থেকে আপনার বিজনেস অ্যাসেটকে। তো আপনার ফর এক্সাম্পল আপনাকে যদি কোর্ট অর্ডার দেয় যে ঠিক আছে আপনাকে $1 মিলিয়ন ফাইন করা হলো, তো এই $1 মিলিয়ন ফাইন আপনি কিভাবে দিবেন? তো দেখা যাচ্ছে যে আপনার বিজনেসের টোটাল অ্যাসেটই আছে হচ্ছে 10,000 $20,000। তো ডেফিনেটলি কোর্ট আপনাকে এটা বলতে পারে না যে ঠিক আছে তুমি 1 মিলিয়ন দাও, কারণ আমার বিজনেসটাই টোটাল বিজনেসটা হচ্ছে $10,000-20,000 বিজনেস না। তো এটা হলো একটা সুবিধা এলএলসি। কিন্তু আপনি যে পার্সোনাল থাকেন, লাইক ফর এক্সাম্পল আমরা অনেক সময় দেখি ডিবিএ মানে ডুইং বিজনেস অ্যাজ, আপনি পার্সোনাল যদি অ্যাকাউন্ট থাকে, দেখা যায় আপনাকে পার্সোনাল লায়াবল করার একটা অপশন এখানে থাকে। তো প্রোডাক্ট লিস্টিং, ব্র্যান্ড রেজিস্ট্রি আপনি করলেন, প্রোডাক্ট লিস্টিং করলেন। এখন প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা অনেকেই একটু কিপটামি করি আর কি, লাইক আমরা দেখা যাচ্ছে প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চাই না, যে প্রোডাক্ট ফটোগ্রাফি করব মানে এটা তো আমাদের এক্সট্রা মানে লাগবে আর কি। তো আমি আমি পার্সোনালি আমি সাজেস্ট করি যারা অ্যামাজন এফবিএ তে বিজনেস করবেন, আপনার প্রোডাক্ট ফটোগ্রাফিটা আগে করাবেন। অনেকে করে যে আলিবাবা থেকে কিংবা বিভিন্ন সাপ্লায়ার থেকে র ফটো নিয়ে নিচ্ছে, নিয়ে আপনি একটা গ্রাফিক ডিজাইনারকে দিয়ে ডিজাইন করে নিচ্ছেন। আমি বলবো না এটা ব্যাড, কিন্তু যদি পসিবল হয় আপনার প্রোডাক্টের রিয়েল ইমেজ যেটা, তো রিয়েল ইমেজটা আসলে নিলে ভালো। এবং আপনি যদি র ফটোশুট আগে করে নিতে পারেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, তখন দেখা যায় ডিজাইনারের ক্ষেত্রে কাজটা করতে অনেক ইজি হয়ে যায়। তো লিস্টিং ইমেজ নিয়ে যদি কথা বলি, আপনি লিস্টিং ইমেজের 7টা ইমেজ আসলে মানে 7টা ইমেজ দেওয়া থাকে, এবং দিতে হয় আর কি। অ্যামাজন রিকমেন্ড করে যে 7টা ইমেজ আপনার দিলে ভালো। তো সেই 7টি ইমেজ কেমন হওয়া উচিত? যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, তো প্রথম ইমেজটা তো আমরা সবাই জানি যে সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকে, এবং
যতটা পসিবলই আপনার শো করা যায় আর কি। অনেকে দেখা যাচ্ছে একটু মানে অন্য কিছু শো করে, লাইক ফর এক্সাম্পল আমি একটা যদি ইউরাল স্ক্রিন আমরা একটা প্রোডাক্ট সেল করি, তো এখানে একটু স্প্ল্যাশ টাইপের জিনিস আমরা ইউজ করছি যাতে এটাকে লুক্রেটিভ এবং সুন্দর লাগে। তো আপনি যদি সাপ্লিমেন্ট সেল করেন, আপনি দেখা যাচ্ছে সাপ্লিমেন্টের বোতলের ছবির সাথে কিছু ট্যাবলেট পাশে ছিটাই টিটাই রাখলেন, কিংবা কোনো বিউটি প্রোডাক্ট সেল করেন একটু ওটাকে, কিংবা ফর এক্সাম্পল অনেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে এগুলো সেল টেল করে আর কি। তো দেখা যাচ্ছে তারা কি করে, ওই বক্সের পাশাপাশি মানে আপনার ওই হলুদ মরিচের গুঁড়া একটু বক্সের পাশে কিংবা বোতলের পাশে শো করে আর কি। তো সেকেন্ড ইমেজ যেটা আমরা নর্মালি আগে দেখে হোয়াটস ইনসাইড দ্য প্যাকেজ, তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না হতে পারে যে প্যাকেটের মধ্যে কি থাকে। তো আপনি শো করতে পারেন যদি আপনার প্রোডাক্টের ভিতর অনেকগুলো জিনিসপত্র থাকে তাহলে এটা শো করতে পারেন। এবং প্রোডাক্টের ফিচার্স, বেনিফিট, তো ফিচার্স আর বেনিফিট আসলে দুই জিনিস। হ্যাঁ, ফিচার্স হচ্ছে যে আপনার প্রোডাক্টের মানে অনেকটা মানে অ্যালাইন্ড আর কি, যে আসলে বলতে পারেন যে ফিচার্স বেনিফিট পার্থক্য। বেনিফিট হচ্ছে আপনার ইমোশনাল পার্টটা আর কি, যে আমি প্রোডাক্ট ইউজ করতেছি, যেমন একটা ফ্যান দিয়ে উদাহরণ দেয়, ফ্যানের ফিচার হচ্ছে ফ্যান 220 ভোল্টে কাজ করে, ফ্যানের হচ্ছে 3টা পাখা আছে, ফ্যানটা আপনার হচ্ছে ব্যাটারি চালিত হতে পারে, এগুলো ফিচার্স। আর বেনিফিট হচ্ছে যে এই ফ্যানটা দিয়ে আমার ঠান্ডা বাতাস আমি পেতে পারি, এই ফ্যানটা হচ্ছে একটু আরামদায়ক, এই ফ্যানটা অল্প জায়গাতে রাখা যায়। তো এগুলো হচ্ছে আপনার বেনিফিট আর কি, যে আপনার কম্প্যাক্ট, কম্প্যাটেবিলিটি, এগুলা নিয়ে আসলে কথা বলা যায়। তো আপনি যেটা ইজিয়েস্ট ওয়ে লিস্টিং ইমেজ ডিজাইনের ক্ষেত্রে ফিচার্স বেনিফিট, নিয়ে কাজ করার, সেটা হচ্ছে আপনি আপনার কম্পিটিটরের নেগেটিভ রিভিউ গুলা দেখবেন, বোঝার চেষ্টা করবেন যে এখানে নেগেটিভ রিভিউ গুলা কেন আসতেছে, কি কি বিষয় নিয়ে কথা বলতেছে, ওইগুলা নিয়ে আপনি হাইলাইট করবেন। এবং মানে আপনি তো নিজেই জানবেন যখন প্রোডাক্টটা নিয়ে অ্যানালাইসিস করবেন, ডেফিনেটলি ইউ উইল হ্যাভ বেটার আইডিয়া দেন মি, যে প্রোডাক্টটা মানে ভালো কোন দিকটা, যেটা মানে আপনার কাছে মনে হচ্ছে যে কাস্টমার এটার জন্য কিনতে চায়। আর নেগেটিভ যে রিভিউ গুলো আপনি কাস্টমার আপনাদের কম্পিউটার থেকে পড়বেন, ওইগুলো আপনি বেশি করে হাইলাইট করবেন, কারণ ওইটা হাইলাইট করলে যেটা হবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে ওই নেগেটিভ রিভিউ গুলা প্রবলেমটিক জন্য তো নেগেটিভ আসছে। তো নেগেটিভ আবার 1 স্টার সব ফলো না করে 2 স্টার 3 স্টার রিভিউ পড়া উচিত। তো আশা করি লিস্টিং ইমেজ দিয়ে মোটামুটি একটা কিছু হইলো। তো ধরলাম যে আপনার লিস্টিং ইমেজটা হইলো, যদি আপনি ভিডিও অ্যাড করতে চান ডেফিনেটলি এটা ভালো হয়। আর যাদের ব্র্যান্ড রেজিস্ট্রি থাকবে তারা ইবিসি কন্টেন্ট অ্যাড করতে পারবেন, তো ব্র্যান্ড রেজিস্ট্রির জন্য এটা ভালো একটা পার্ট। ইবিসি কন্টেন্ট গুলাতে আপনি চেষ্টা করবেন আপনার প্রোডাক্টের বেনিফিট এবং লাইফস্টাইল ইমেজ, এটা কিভাবে ইউজ হয় রিয়েল লাইফে, এটা কোথায় কোথায় ইউজ করা যাচ্ছে, এগুলো ইউজ করা আর কি। তো আমরা প্রোডাক্ট অ্যানালাইসিস করলাম, প্রোডাক্ট লিস্ট করলাম, ইমেজ ইমেজ লাগাইলাম, আমরা প্রোডাক্টের বেসিক্যালি ভিডিও করলাম, ইবিসি কন্টেন্ট করলাম, প্রোডাক্ট সোর্সিং করে এখন শিপমেন্ট ক্রিয়েশন আর কি। তো শিপমেন্ট ক্রিয়েশনে দেখা যাচ্ছে আপনারা চাইলে যে আমি শিপিং এজেন্সি কোথায় পাবো, তো শিপিং এজেন্সি আপনি আলিবাবাতেই পাবেন। লাইক ফর এক্সাম্পল আপনি যদি কোনো প্রোডাক্ট সোর্স করতে চান, যে আমি একটা প্রোডাক্ট সাপ্লাইং কোম্পানি আপনি পাইলেন, যে এরা হচ্ছে আপনার প্রোডাক্ট, ধরে নিলাম যে আপনি ফ্যান সেল করবেন, তো আপনি একটা ফ্যানের ফ্যাক্টরি পাইলেন চায়নাতে আলিবাবা থেকে কিংবা এক্সওয়াইজেড যেখান থেকে, তাকে আপনি বলেন তুমি একটা কাজ করো, তুমি আমার এই প্রোডাক্টটা শিপ করে দাও আমার অ্যামাজনের ওয়্যার হাউসে। যেহেতু আমরা যদি বাংলাদেশ থেকে করতে যাই তাহলে অনেকেরই ইউএসএ তে ওয়্যার হাউস থাকবে না, তো সেক্ষেত্রে ডাইরেক্টলি ওরা প্রোডাক্ট অ্যামাজনে পাঠানোর জন্য আর কি চেষ্টা করবে আর কি। তো দেখা যাচ্ছে আপনি অ্যামাজনে শিপিং কিংবা শিপমেন্ট লেভেল তৈরি কিভাবে করে এই ভিডিওগুলো আপনি অনলাইনে পাবেন আসলে, যে কিভাবে আপনি শিপমেন্ট তৈরি করে। তো আপনি মূল যে প্রবলেমটা হয় শিপিং এজেন্সি খুঁজে বের করতে, যে আসলে আমি কাকে দায়িত্বটা দিব, প্রাইসটা কেমন হতে পারে। তো জেনারেলি আমার লাস্ট 10 ইয়ার্স অভিজ্ঞতায় আমি যেটা দেখছি যে আপনি সি শিপমেন্টটা কস্ট এফিসিয়েন্ট, সি শিপমেন্টটা হচ্ছে আপনার মানে $1.30 কিংবা ইভেন সি শিপমেন্ট আপনার, আমি এমন শিপমেন্ট করেছি যেখানে আমার কস্ট ছিল মাত্র 60 সেন্ট পার কেজি আর কি। তো এটা ডিপেন্ড করে আপনি কোন ওয়্যার হাউসে হচ্ছে আপনি প্রোডাক্টটাকে পাঠাচ্ছেন, এটা ইস্ট কোস্টে, ওয়েস্ট কোস্টে না সাউথ কোস্টে, তো এগুলো অনেক বিষয়গুলো থাকে শিপিং এর ক্ষেত্রে। তো জেনারেল প্রাইস আমি আপনাদের বলতে পারি সি শিপমেন্টে $1 থেকে $2 মধ্যেই থাকে, প্রোডাক্ট আপনার যেমনই হোক আর কি। আর ওরা ওয়েটটাকে ক্যালকুলেট করে হচ্ছে আপনার বক্সের মেজারমেন্ট অনুযায়ী, লাইক ফর এক্সাম্পল সেন্টিমিটারে আপনার বক্সের হাইট, ওয়াইড আর লেন্থ, এইটা দিয়ে গুণ করে 6,000 দিয়ে ভাগ দেয়, দিলে যেটা আসে ওইটাকে আপনার হচ্ছে ওরা কেজি হিসাবে ধরে আর কি শিপিং এজেন্সি গুলা, কারণ ওই এগুলা তো আপনার কন্টেইনারে আসে কিংবা যদি এয়ার ফ্রেট হয়। এয়ার ফ্রেট গুলাতে দেখা যাচ্ছে আপনার $5 থেকে $10, $12, $8, এটা আপনার নেগোসিয়েশনের উপর কতখানি প্রোডাক্ট আপনার আছে এগুলোর উপর হয়ে থাকে আর কি। তো শিপমেন্ট নিয়েও মোটামুটি কিছু আইডিয়া হয়তো আমি আপনার দিতে পারলাম আর কি। তো এখন যদি মার্কেটিং নিয়ে কথা বলি, যে অ্যামাজনে আসলে আপনি প্রোডাক্ট লিস্টিং করলেন, প্রোডাক্ট রেডি করলেন, সব ঠিক আছে, প্রোডাক্ট অ্যামাজনে গেল, তো মার্কেটিংটা কিভাবে, মার্কেটিং এর ক্ষেত্রে সবাই ফলো করে হচ্ছে অ্যামাজন পিপিসি ক্যাম্পেইনটা, মানে পেইড পার ক্লিক ক্যাম্পেইনটাই সবাই পছন্দ করে।
পেইড পার ক্লিকের কস্ট সম্পর্কে আমাদের আইডিয়া থাকা উচিত, যে যখন আমরা প্রোডাক্টটা রিসার্চ করব, প্রোডাক্ট অ্যানালাইসিস করার সময় কিন্তু আমাদের উচিত যে আমি আপনাদের একটা লসের একটা গল্প বলবো, যেটা আমি নিজে লস করেছি আর কি। সেটা হচ্ছে আমি যখন প্রোডাক্টটা অ্যানালাইসিস করেছিলাম, এট দ্য সেম টাইম আমি প্রোডাক্টের আপনার পিপিসি কস্ট যেটা, সেটা আমি ওই সময়টা আমার অ্যানালাইসিস করা ছিল না। তো দেখা যাচ্ছে যে আমি প্রোডাক্টের পিপিসি কস্ট যদি অ্যানালাইসিস আমি করাও থাকতো, যে ফর এক্সাম্পল 30 সেন্ট কি 40 সেন্ট পার আমার মেন কিওয়ার্ডের যে পিপিসি বিট যেটা সেটা ছিল, যখন আমি লঞ্চ করে ফেলেছি প্রোডাক্টটা, তো লঞ্চ করার পরে দেখা যাচ্ছে যে ওই বিট আমার প্রায় $3 $4, কারণ মার্কেট ওভার স্যাচুরেটেড হয়ে হয়ে গেল আর কি। সেক্ষেত্রে ব্যাকআপ প্ল্যানেরও দরকার, প্রোডাক্ট রিভিউ ছাড়া প্রোডাক্ট সেল হবে না। তো প্রথমে নতুন প্রোডাক্ট আপনি মানে কিভাবে রিভিউ পাবেন? তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যাদের ইউএসএ তে আছে, তারা হয়তো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে বলে কিছু রিভিউ অ্যারেঞ্জ করতে পারলেন। আর ব্র্যান্ড রেজিস্ট্রি নিয়ে আমি সবসময় কথা বলি, কারণ আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি যদি আপনার থাকে, তাহলে আপনি প্রায় 30টার মতো রিভিউ, ভাইন রিভিউ আপনি ফ্রি প্রোডাক্টের বিনিময়ে পাবেন। তো যেটা আপনি মাত্র আপনার সম্ভবত $60 মতো আপনার পে করতে হবে, অর্থাৎ $200 মনে হয় এখন, আমি অ্যাকাউন্টে ঢুকে চেক করে দেখাচ্ছি আমি আপনাকে। যাচ্ছে $200 কিংবা আমাদের সময় ছিল আর্লি রিভিউ আর কি। তো এখন মনে হয় $200 সম্ভবত, $200 বিনিময়ে দেখা যাচ্ছে আপনি অ্যারাউন্ড আপনার 30টা রিভিউ আপনি পেতে পারেন। তো এটা অনেক ভালো ডিল, যে আপনি অ্যাজ এ নিউ সেলার সেল বা কোথায় পাবেন, আপনি রিভিউ বা কোথায় পাবেন। তো সেক্ষেত্রে ব্র্যান্ড রেজিস্ট্রি অনেক ভালো একটা রোল প্লে করে। তো যাক, এটা এটা ওভারঅল একটা ব্যাপার। এখন মার্কেটিং এর ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেল ইউজ করতে পারেন, টিকটক ইউজ করতে পারেন, গুগল অ্যাডস ইউজ করতে পারেন, মোটামুটি আপনার সবকিছু ইউজ করতে পারেন আর কি। তো আমাদের প্রোডাক্ট অ্যানালাইসিস শেষ, লঞ্চিং শেষ, মার্কেটিং শেষ, সব তো করে ফেলাম, এখন শুধু প্রফিট আর প্রফিট। বিষয়টা এমন, তাই না? কি বলেন? দু একজনের কথা শুনি, আসলে নিজে অনেকক্ষণ বলতেছি। কেউ বলতে চান? কেউ কি সেল করেন? হ্যাঁ, সবকিছু অনেক ইজি মনে হইতেছে আপনার কথা শুনে। না না, আমি তো ইজি কিছু বলি নাই, আমি জাস্ট আপনাকে বললাম যে এটা বর্তমান সিনারিও আর কি, যে আপনি জাস্ট প্রোডাক্ট লঞ্চ করবেন, প্রোডাক্ট হচ্ছে মানে ওয়্যার হাউসে চলে যাবে, রিভিউ আসবে, জাস্ট সেল, ধুমধাম সেল হবে। পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ আসলে এক্সাইটেড মানুষ তো, দেখা যাচ্ছে যে মানে বলে ফেলো যে এই সেল, হাজার হাজার লক্ষ লক্ষ ডলার সেল হইলো আর কি। এই তো হলো অ্যামাজনের বর্তমান অবস্থা। ইউটিউব ফেসবুকের অ্যাড এভাবেই যাচ্ছে, এভাবেই হচ্ছে। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে রিয়েল এক্সাম্পল দেই, যে আসলে অ্যামাজনে বিজনেসটা যদি আপনারা করতে যান, তাহলে হচ্ছে মানে বাস্তবে কি এক্সপেকটেশন থাকতে পারে। যে আচ্ছা, এটা একটু পরেই যাই। আচ্ছা, একটা কোশ্চেন আপনাদের আমি করি। ফর এক্সাম্পল, আপনি ধরেন বাংলাদেশে আপনার একটা ব্র্যান্ড লঞ্চ করবেন, জাস্ট ফরগেট অ্যাবাউট অ্যামাজন অর আদার ই কমার্স সাইট। আপনি চিন্তা করলে যে ওকে ঠিক আছে, আমি একটা বিজনেস করব, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, আমি একটা প্রোডাক্ট পেয়েছি, তো এই প্রোডাক্টটা আমি নিজে প্রাইভেট লেভেল করব। একটা জিনিস আমি কোটেশন মার্ক করতে চাই, যে আই এম টকিং অ্যাবাউট প্রাইভেট লেভেল। আপনি এটার সাথে কিন্তু ড্রপ শিপিং কিংবা হোলসেল মডেলকে মিলাতে যাবেন না, হ্যাঁ? তো প্রাইভেট লেভেল বলতে আমরা জাস্ট নিজের পার্সোনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করা বুঝি আর কি, যেটা ইন ফিউচারে আসলে কাজ করবে। তো আমাকে কেউ বলতে পারেন যে বাংলাদেশে একটা ব্র্যান্ডেড যে কোনো প্রোডাক্ট সেল করতে কেমন বাজেটের দরকার? এনিওয়ান, ফ্লোর ইজ ওপেন ফর এভরিওয়ান। মিনিমাম 50,000 to 1 লাখ। আচ্ছা, এটা কে বললো? মেহেদি ভাই? না, রাশেদ, রাশেদ আমার নাম। রাশিদ ভাই? তো আপনি 50,000 থেকে 1 লাখের মধ্যে আপনি প্রাইভেট লেভেল কিভাবে করবেন একটু আমাকে বলবেন? লাইক আপনি প্রোডাক্ট প্যাকেজিংটা কিভাবে করবেন, কিংবা ফর এক্সাম্পল একটা উদাহরণ হিসাবে আপনি একটা প্রোডাক্ট আমাকে বলেন তো, যেখানে আপনি মানে কিভাবে করবেন, যদি একটু শুনতে পারতাম আপনার থেকে। এই ধরেন আমার এক্সপিরিয়েন্স, আমি যেহেতু এখনো বিজনেস করি না, জাস্ট মানে ট্রাই করতেছি বিজনেস করার জন্য। আচ্ছা, তো আপনি আমি গার্মেন্টস এ জব করি। হ্যাঁ, গার্মেন্টস আইটেম নিয়ে আমার কিছু আইডিয়া আছে, যেমন আচ্ছা, শার্ট প্যান্ট, এগুলো নিয়ে আমার আইডিয়া আছে। স্টার্টিং এ ধরেন আমি সাপোজ 20 পিস কিংবা 50 পিস ছোটখাটো একটা লটে নিজস্ব একটা গার্মেন্টস আমি তৈরি করলাম। ঠিক আছে, কস্টিং আমার আইডিয়া আছে। ঠিক আছে, গার্মেন্টস তৈরি কিংবা করতে 20 পিসের। বলতে মানে আপনি ক্লোথিং তৈরি করলেন? জি 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 জি। তারপরে? ঠিক আছে। তো হুম, এরপরে আপনি আসেন যে যদি ব্র্যান্ডিং করতে চাই, ওখানের মধ্যে সিল বলেন, হিট সিল দিয়ে আমি হুম, এটাকে সিল সিল করতে পারবো। হুম। ঠিক আছে, প্যাকেজিংটাও আমার আইডিয়া আছে। তো আচ্ছা, ওভারঅল ফেসবুক পেজ তৈরি আমার করা আমার আমার হতে মনে পারে, হয় 50 থেকে 1 লাখের মধ্যে পারা যাবে হয়তো বা। হয়তো বা। আচ্ছা, আমি একটু আমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, একদম আমাদের নিজের। আমরা pikit.com.bd নামে একটা হচ্ছে ই কমার্স আপনার মানে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে আর কি, মানে অলরেডি কাজ চলতেছে আর কি। মানে আপনার এটা আমরা বলতে পারি যে ট্রায়াল বেসিসে কাজ করছি আর কি, চাইনিজ প্রোডাক্ট নিয়ে। লাইক আমরা বাংলাদেশের মার্কেট টেস্ট করতেছি। তো এখানে আমার পার্টনার আছে গালিব ভাই।
তো গালিব ভাই হচ্ছে পিকেটের আপনার মোটামুটি আপনি বলতে পারেন যে মানে মূল ফেস আর কি। গালিব ভাই একটু বলবেন যে আসলে পিকেটের মানে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে মানে আপনি কি করতেছিলেন? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে এটা তো হয়তোবা রাশেদ ভাইয়ের কথা আমি শুনতেছিলাম, ওনার নাম সম্ভবত রাশেদ না, হুম হুম রাশেদ ভাই বললেন মনে হয় 50,000 থেকে 1,00,000 টাকা। হুম। এটা হয়তো উনি ওনার পার্সপেক্টিভ থেকে বলতেছেন, বাট আমাদের পার্সপেক্টিভটা সম্পূর্ণ ভিন্ন ছিল। ব্র্যান্ডিং এর জন্য মানে আমরা যদি ব্র্যান্ডিং এর চিন্তা করি সেক্ষেত্রে তো আমাদেরকে একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হবে। আমাদেরকে ফেসবুক পেজ, ওয়েবসাইট, প্রোডাক্ট সোর্সিং সবকিছু একদম স্ক্র্যাচ থেকে বিল্ড করতে হবে। তো এই পর্যন্ত আমরা তো শুধু শুরু করেছি। এখনো তো আমরা মোটামুটি সেল জেনারেট করতেছি, ডেইলি আমাদের ডেইলি বেসিসে কিছু সেল জেনারেট হচ্ছে, কিন্তু একদম শুরুতে মাসখানেক যেহেতু আমাদের হয়েছে, এতেই তো আমাদের মোটামুটি 3-4 লাখ টাকা অলরেডি আমাদের খরচ হয়ে আচ্ছা গেছে। গালিব ভাই টাকার কথা না বলে আমরা জাস্ট একটা জিনিস আমাকে বলবেন যে লাস্ট আপনার হচ্ছে মানে যে আমার যে আপনাদের যে হচ্ছে ফেসবুক অ্যাডস যেগুলো আপনারা চালাচ্ছেন আর কি, তো এগুলাতে আপনার কেমন মানে কস্ট পার পারচেজ কিংবা এগুলাতে কেমন খরচ হচ্ছে? যদিও আমাদের ভালো দক্ষ মার্কেটার আছে, আমাদের মার্কেটার এখন উপস্থিত আছে। শুরুর দিকে আমাদের কিছুটা খরচ বেশি যাচ্ছে, যেহেতু আমরা বিভিন্ন অ্যাড অপটিমাইজেশন নিয়ে কাজ করতেছি, আমরা আচ্ছা, কন্টেন্ট নিয়ে আনুমানিক কাজ কত টাকা করতেছি। আমরা বার্ন করছি শুধুমাত্র অ্যাডে লাস্ট আমরা 5 ইয়ার? এখন আমরা প্রত্যেকটা সেল পাচ্ছি হচ্ছে এভারেজ থ্রি থেকে $3.5 সেল পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি একটু বলি সবার উদ্দেশ্যে। আসলে যে কোনো ব্র্যান্ড যখন আমরা বিল্ড করতে যাই, লাইক ফর এক্সাম্পল আমার ইসেভিয়ার নামে আমার একটা এজেন্সি আছে যেটা আমি বলছি আপনাদের আগেও। তো আমার একটা মার্কেটিং এজেন্সি আছে, হ্যাঁ। তো এটা আমরা এজ এ ব্র্যান্ড এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। তো বাংলাদেশের যে মার্কেট এখানে খুব কঠিন। তো আমি ইউএস মার্কেটে আমাদের আরেকটা এজেন্সি আছে, সেটার নাম আমি নাইবা বললাম পাবলিকলি। আমাদের অনেক ভালো করতেছে এজেন্সিটা, আমাদের মোটামুটি 10 ইয়ার্স সেই এজেন্সির সাথে মোটামুটি আমি ভালোভাবে জড়িত আর কি। আমি এখন দেশে কাজগুলো করতে এসে দেখা যাচ্ছে যে এটাই প্রবলেম। যেমন হচ্ছে আমাদের ভাই, আই সরি আমি ভুলে গেছি ভাইটার নাম, আর একবার বলবেন যিনি নাম ভুলে গেছি। রাশেদ রাশেদ ভাই। রাশেদ 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 ভাইয়া, তো এটাই আসলে বিষয়। সেটা হচ্ছে যে আমরা বাঙালি, আমরা যারা আমাদের আসলে আমরা তো টাকা হিসাব করি। তো যখন আপনারা দেশে হিসাব করলেন, তার মানে আমার 50,000 টাকা মানে আমি ধরে নিলাম $500 থেকে শুরু, আমার হচ্ছে $1,000 মধ্যে আমার হয়ে যাবে। কিন্তু যখন আপনি ইউএস মার্কেট প্লেসে সেল করতে যাবেন, তখন এবার কথা ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি আপনাকে দেই, যে কোশ্চেন সবাই আমাদেরকে অনেক গ্রুপে করে, অনেক জায়গায় আমাকে করা হয়, যে আসলে কি পরিমাণ টাকা আমাদের লাগবে শুরু করতে। জেনারেলি আপনার প্রোডাক্টের যে ইনভেন্টরি কস্ট, লাইক আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের ইনভেন্টরি কস্ট যেটা, সেই ইনভেন্টরি কস্টের আপনার আমি বলি 3 থেকে 4 গুণ টাকা লাগবে। এখন যদি আপনার ইনভেন্টরি কস্ট হয় 50,000 টাকা, তাহলে সেটার আপনার না আমি আরো ভেঙে বলি, আসলে এটা আপনার বলে আপনার জন্য হচ্ছে অনেকটা মানে আপনি বলবেন যে সেমিনারে ডাকলেন ভাই, কিন্তু এমন একটা কথা বলেন ক্যালকুলেশন মিলাইতে পারলাম না। আচ্ছা আমি আমার কথা বলি। আমি আমার প্রথম যে প্রোডাক্টটা, প্রথম না, আচ্ছা আমি আমি একটা প্রোডাক্টের কথা বলি। আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, সেই প্রোডাক্টের ইনভেন্টরি কস্ট ছিল আপনার পার ইউনিটের দাম ছিল হচ্ছে আপনার $5, মানে $4.60। আমি হিসাবে শুধু $5 ধরে নিলাম। সেই প্রোডাক্টটা আমাকে মিনিমাম কোয়ান্টিটি অর্ডার করতে হয়েছে আপনার 500 ইউনিট, কারণ ওদের এমওকিউ ছিল 500 ইউনিটের নিচে নিলে এটা প্রাইভেট লেভেল তারা করবে না। এবং আমার কিছু ফিচার্স এক্সট্রা ছিল যে আমি বলেছিলাম এগুলো আপনার অ্যাড করতে হবে আর কি। তো সেক্ষেত্রে আমার 500 ইউনিট প্রোডাক্টের প্রাইস ছিল, আমি যদি $5 করে ধরি, তো আপনার 5 × 5 = 25, $2,500। এটা শিপমেন্ট বাবদ আমি ব্যয় করেছিলাম হচ্ছে প্রায় $1,200। ধরে নিলাম আমি 1,000ই, তো প্রায় আমার $6,000 ছিল আমার শিপমেন্ট প্লাস প্রোডাক্টের কস্ট। প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্ট লিস্টিং, ইমেজ ডিজাইন, প্রোডাক্ট ফটোগ্রাফি, এইগুলোতে আমি ব্যয় করেছি হচ্ছে $500। এখন আপনি বলতে পারেন যে আপনি কেন এত ডলার খরচ করলেন, আপনি তো চাইলে আমাদের দেশে তো হয়তো $30 কি $50 ব্যয় করে আপনি সবই পেতে পারতেন। তো আসলে বেসিক্যালি আমার প্রোডাক্ট আমি ফটোগ্রাফি করিয়েছিলাম ইউএসএ তে, কারণ বাংলাদেশে আমি প্রোডাক্টটা নিয়ে আসি নাই, তখন আমি ইউকে ছিলাম। ইউএসএ তে একটা ফটোগ্রাফারের মোটামুটি প্রাইস কেমন, আপনি যদি আপনি আসলে ফাইবার ইউজ করতে পারেন আসলে আপনারা। মানে আমি কিন্তু ফাইবার থেকে কাজটি করিয়েছিলাম প্রথমে। তো ফাইবার থেকে ফটোগ্রাফার হায়ার করেছিলাম, ফাইবার থেকে লিস্টিং ইমেজ ডিজাইন করেছিলাম, সবকিছু ফাইবার থেকে। তো সেখানে আমার আনুমানিক মোটামুটি $500 মতো গেল। তাহলে 500 সাথে আমার এদিকে আপনার হচ্ছে 2,500, এদিকে 3,500 আর 500, প্রায় 4,000 কিন্তু আমার মোটামুটি গেল, নাকি ভুল বললাম? আচ্ছা এবার এবার যদি আমার প্রোডাক্টের কস্ট আসলো, ইনভেন্টরি কস্ট আসলো, শিপিং আসলো,
ডিজাইন করে ফেললাম, একটা ভিডিও তৈরি করলাম, $100 দিয়ে ফাইবার থেকে একজনকে হায়ার করলাম যে আমাকে একটা ভিডিও বানিয়ে দাও, সে ভিডিওটা বানিয়ে আমাকে দিল। আমার সেলার অ্যাকাউন্টে কস্ট আছে প্রতি মাসে আপনার $39। হয়তো প্রথমে আপনি যখন শুরু করবেন, প্রথম ইন্ডিভিজুয়ালি শুরু করতে পারেন, কিন্তু আসলে প্রোডাক্টটা যখন আপনার মানে অ্যামাজন ওয়্যারহাউসে অ্যাক্টিভ হয়ে যাবে লিস্টিং, তখন থেকে আপনি প্রফেশনালে কনভার্ট হয়ে যাবেন। কারণ তখন প্রফেশনাল কনভার্ট যদি আপনি না হন, তাহলে তো আপনি অ্যাড গুলো চালাতে পারবেন না। তো সেক্ষেত্রে অ্যামাজনের ফি আছে প্রায় $40 প্রতি মাসে, তো সেটা আপনি অ্যাড করবেন। তারপরে হচ্ছে আপনার অ্যামাজনে হচ্ছে যে ব্র্যান্ড রেজিস্ট্রির খরচটা, যেটা ট্রেডমার্কের কথা বললাম, ট্রেডমার্কে আপনার 700 থেকে, আমার লেগেছিল $870, তো সেটা 1000 আপনি $800 ধরেন আপনি যোগ করতে পারেন। তারপরে আসছে হচ্ছে আপনার যে এলএলসি ফরমেশন, আমি ওয়াইমিং থেকে রেজিস্ট্রেশন করেছিলাম। তো ওয়াইমিং রেজিস্টার্ড এজেন্ট নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো ওরা মোটামুটি স্বল্প টাকার মধ্যেই করে। আমার দেখা যাচ্ছে ইআইএন নাম্বার এবং এলএলসি ফরমেশন দিয়ে আমার প্রায় $250 থেকে $300 মতো স্পেন্ড করছি। তো বাংলাদেশে দেখলাম হচ্ছে বিজনেস গ্লোবালাইজার নামে একটা ভাই আছে, মামুন ভাই, তো ওনারা করে, ওনাদের খরচটা দেখলাম কম। তা আপনি অনলাইনে ইউএসএ থেকে যে কোনো জায়গা থেকে আপনি এলএলসিটা করতে পারেন, না করলেও ক্ষতি নাই, আপনি প্রাইভেটলিও করতে পারেন। এটা ইউএসএ তে সেল করতে গেলে ইউএসএ নাম্বার প্রয়োজন। তো আমি স্কাইপ নাম্বার ইউজ করি নর্মালি। তো স্কাইপ নাম্বারের ক্ষেত্রে আমার একটা ফি ওদের দিতে হয় প্রায় $6 7 প্রতি মাসে, যেটা টোটালি আসে আর কি। অ্যাড্রেসের জন্য বছরে $25 দিতে হয়। আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলছি আর কি, যে আসলে মানে কস্টিংটা কোথায় থাকে। তো সব শেষে আমি প্রোডাক্টটা মার্কেটে ধরে আসলো, আসার পরে এখন ইনিশিয়াল রিভিউর জন্য আপনার $200 খরচ করতে হবে, পিপিসি ক্যাম্পেইনে কত খরচ করতে হবে, এইটা হলো অবস্থা। এটা কাজ করি আসলে, অনেক গল্প গুজব করলাম, অনেক মানে জেনারেশন কথাবার্তা বললাম। আমি আসলে যেটা বলার জন্য, যে জিনিসটা প্রমাণ করার জন্য আজকে আসছি এখানে, সেটা হচ্ছে যে আপনি বুঝে শুনে বিজনেস আসবেন। কারণ অ্যামাজনে বিজনেস করতে গেলে, যেমন এক ভাইয়া বললো যে 50,000 1 লাখ, আমার মতে একটা প্রাইভেট লেভেল ব্র্যান্ড আপনি স্টার্ট করতে গেলে লিস্ট আপনার $10,000 to $20,000 প্রয়োজন। এবং আপনার প্রোডাক্ট আপনি যদি একটা লঞ্চ করেন, যেমন আরেকটা কথা ভাই বলতে পারি যে প্রোডাক্টের ইনভেন্টরি কস্টের 4 গুণ কিংবা 3 গুণ টাকা লাগবে। কেন লাগবে সেটা আমি যখন স্ক্রিনে যাব, আপনাদের যখন দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে একটা ইনভেন্টরি আপনি দিলেন, সেল শুরু হয়ে গেল, সেকেন্ড ইনভেন্টরি কেনার পয়সা তো আপনার থাকতে হবে। এবং সেকেন্ড ইনভেন্টরি যদি কেনার পয়সা আপনার না থাকে, তাহলে প্রোডাক্টের দিকে সোল্ড আউট, আপনার র্যাঙ্কিং ট্যাঙ্কিং করলেন, পুশ করলেন, পরে দেখলেন প্রোডাক্ট স্টক আউট। তো প্রোডাক্ট স্টক আউট হওয়ার পরে কিন্তু আপনি কিন্তু আর সেল পাচ্ছেন না সেভাবে, আর পাওয়ার সম্ভাবনা না আসলে ওইভাবে। অনেকে আবার দেখাচ্ছে যে বলে যে অ্যামাজন এফবিএ কোথা থেকে শিখবো, কার থেকে শিখবো। আমার কাছে মনে হয় যে মার্কেটে অনেক ফ্রি রিসোর্সেস আছে, দেখে শিখতে পারেন, কারো কোর্স করতে চাইলে করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে যখন ইউকেতে ছিলাম, আমার মেন্টরই ছিল, আমার সেখান থেকে ফিজিক্যালি শেখা। এবং আমি জঙ্গল স্কাউট, যারা ওই যে আপনি টুলস বিক্রি করে, তারা ওদের ফ্রি অনেক ইয়া আছে ওদের ইউটিউব চ্যানেল, হিলিয়াম 10 এর ইউটিউব চ্যানেল যদি আপনারা ফলো করেন, ওদের দেখবেন অনেক ভালো ভালো কন্টেন্ট আছে। সেলার অ্যাপ ওদের আছে। তারপরে আপনি যদি পেইড করতে চান, জঙ্গল স্কাউটের ফ্রিডম বিল্ডার নামে একটা বুট ক্যাম্প আছে, সেটা দেখতে পারেন। কিংবা হিলিয়াম 10 যদি কারো এক্সেস থাকে, হিলিয়াম 10 একাডেমির মধ্যে দেখবেন ওরা অনেক ভালো ইনরিচ একটা মানে কোর্স দিয়ে রাখছে আর কি, এটা করতে পারেন। তো কোর্স করেন আর যেটা করেন, আপনাকে শেখা বিজনেসটা শুরু করার আগে যেটা আপনার ডেফিনেটলি করতে হবে, যে আপনি এটা একটা রিয়েল ব্র্যান্ড হিসেবে ভাবতে হবে এবং রিস্ক থাকতে হবে। আপনি মনে করতেছেন যে লাইক আমি প্রোডাক্ট লঞ্চ করব, আজকে করব, কালকে আমার $1,000 ইনকাম হয়ে যাবে। ট্রু হতে পারে, কিন্তু এটা ফলস হবে আপনার 99.99% টাইমে ফলস হবে, ট্রু হবে না। এটা বিজনেস এত ইজি হয় না। লাইক ফর এক্সাম্পল, আপনি আমার একটা প্রোডাক্ট পেলেন, যে প্রোডাক্টটা লিস্টিং করলেন, প্রোডাক্টটা আপনার ইজিলি আপনার সেল হয়ে গেল। হ্যাঁ শিয়াব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, কথার মাঝখানে থামানোর জন্য সরি ভাই। ইটস ওকে, ইটস সো ওকে ভাই, ও গল্প করার সো জন্য happy ভাই। আচ্ছা। সো সত্যি কথা বলতে, আমি বাংলাদেশ রিলেটেড যতগুলো গ্রুপ আছে হ্যাঁ হ্যাঁ, সবগুলো গ্রুপেই আছি। আমি আমার পরিচয়টা প্রথমে একটু দিয়ে নিলে ভালো হবে। জি জি সো অবশ্যই। আমি আপনার সাথে সম্পূর্ণ অ্যাগ্রি। কেন অ্যাগ্রি? আমি হচ্ছে যে আমার সম্পর্কে বললে তখন হয়তো বুঝবেন আর কি। হুম সো হুম, বাংলাদেশ রিলেটেড যে গ্রুপগুলো আছে, লাইক দেখা যাচ্ছে যে এই যে সত্য কথাগুলো আপনি যেভাবে বললেন না, হুম এই হুম। সত্য কথাগুলো কেউ বলতে পারে না, বলতে চায় না। হ্যাঁ, লাইক দেখা যাচ্ছে যে তারা দিন শেষে কোর্স সেল করবে, তারপরে কি করবে, অনেক অনেক ঝামেলা থাকে যে আমি আমার যদি 5টা ছাত্র থাকে, সেই 5টা ছাত্র তো এলএলসি করতে হবে, ট্রেডমার্ক করতে হবে, সেখান থেকে কমিশনের ব্যাপার থাকবে। চায়না থেকে প্রোডাক্ট সোর্স করতেছে, সেখান থেকে কমিশন খাচ্ছে। সো এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে, এরকম ট্রুলি হ্যাঁ ভাই, কেউ হ্যাঁ। কথাগুলো বলে না। তো আমি মোহাম্মদ গাজীউর রহমান শিহাব, পড়াশোনা শেষ করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পারফেক্ট পারফেক্ট। পড়াশোনা
পড়াশোনা চলা অবস্থাতেই রাশি হাইটেক পার্কে একটা কোম্পানিতে জব করি। তারা শুরু থেকে আমাজন এফবিএ প্রাইভেট লেভেল করতো এবং আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেখানেই আছি একটা ইউএসএ এজেন্সির আন্ডারে হুম। ফুল টাইম অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল করছি। আহ, নিজের স্টোর নেই এখন পর্যন্ত, বাট আমি সার্ভিস দিচ্ছি ক্লায়েন্টদেরকে এবং আলহামদুলিল্লাহ আমার হাত ধরে একদম ছোট থেকে আপনি যেগুলো বললেন আমি A to Z আপনার সম্পূর্ণ কথার সাথে এগ্রি, শুধু শুনছিলাম। এর আগে দেখা যাচ্ছে যে মানে অনেকেই বলবে যে 50,000 টাকা দিয়ে প্রাইভেট লেভেল ব্যবসা শুরু করে দিচ্ছে, বাট আসলে তাদেরকে মানে রাস্তায় নিয়ে যে ছেড়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো ভাই থ্যাংক ইউ। আমি আপনার যে Just মানে আপনাকে একটা কথা গোল। বলি শিহাব ভাই, জি আপনি জি যেহেতু আপনি সার্ভিস প্রোভাইড করছেন, আমি নিজেও কিন্তু সার্ভিস দিই, আমার ইউএস বেসড একটা এজেন্সি আছে, আমি বলছি আপনাকে অলরেডি, আমি জি নামটা বলি নাই। তো আমি কিন্তু লাস্ট 10 ইয়ার্স আমি কিন্তু অ্যামাজন এফবিআই রিলেটেড সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং আমরা যেসব ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, লাইক আমি একটা ব্র্যান্ডের কথা আমি আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম, আপনি ছিলেন কিনা ওই সময়। ওরা ইয়ারলি এখন 300 মিলিয়ন রেভিনিউ জেনারেট করে পার ইয়ার, ওদের স্টোরে এখন 2,500 প্রোডাক্ট আছে। জি তো আলহামদুলিল্লাহ। এগুলা হচ্ছে সাকসেস স্টোরি, কিন্তু আমার না, এই সাকসেস স্টোরি তো আমার ক্লায়েন্টের, মানে দিস হ্যাঁ ইজ হ্যাঁ ফর মি। সো এর একটা ট্র্যাপ আছে এখানে, ট্র্যাপটা হচ্ছে লাইক আপনাকে, আপনি ভিএ হিসাবে কিংবা ভার্চুয়াল, এখন তো ভিএ অনেক পপুলার একটা টার্ম, যেটা হচ্ছে আপনার পাকিস্তানরা বেশি এটা ইয়া করে, ইনেবলার, তারপর অন্যান্য গ্রুপ এগুলো বেশি প্রমোট করে ভিএ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কথাটা। আপনি করলেন কি, ইউএস এর ক্লায়েন্ট থেকে একটা অ্যাকাউন্ট নিয়ে ফেললেন, নিয়ে আমি আপনার দেখা, ফর এক্সাম্পল আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টের আপনার অ্যাড রেভিনিউ প্রায় 1 মিলিয়ন। সে অ্যাকাউন্ট যদি আপনাকে আমি শো করি, এটাকে শো করা আমার উচিত হবে ইথিক্যালি? না, আপনার এটা তো লাইক আপনার আপনার হচ্ছে ক্লায়েন্টের সাথে তো আমাদের চুক্তি থাকে যে আমরা তাদের অ্যাকাউন্ট তাদের প্রোডাক্ট হ্যাঁ, তো স্টক এটাই কিছু কথা। দেখাতে পারবো। আপনি এখন বাংলাদেশে যেসব গুরুগুলার আবির্ভাব হচ্ছে, তারা বেসিক্যালি দে আর প্রিটেন্ড টু বি লাইক এ গুরু। তারা অনেক পারে, তারা অনেক জানে। আই অ্যাডমিট দ্যাট দে নো লটস অফ থিংস, ইটস ওকে, পারফেক্ট, অলরাইট ফর মি। তারা জানে, এটা বলার জন্য আমি কেউ না, আই এম নো বডি টু, আমি আমি পুট মাই ফিঙ্গার টুয়ার্ডস দেম। কিন্তু আমি যেটা বলতে চাই, আমার বাঙালি ভাইদের জন্য, আমি অ্যামাজন এপি বাংলাদেশ গ্রুপে মোটামুটি অ্যাক্টিভ লাস্ট 1 মান্থ। আমি দেখার চেষ্টা করতেছিলাম যে আমার ভাইয়েরা কি করতেছে আসলে। তো আমি যেটা বুঝলাম যে একটা বড় একটা প্রবলেমের দিকে আমাদের মানে ভাইরা আগাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে কিছু সাবধানতা দরকার, কিছু সাবধানতা দরকার, যে আসলে এগুলা বোঝা উচিত। আপনি দেখা যাচ্ছে ঝাঁপিয়ে পড়লেন, হয়তোবা আমরা, যেমন আমার বাসা গ্রামে, আমার বাসা পাবনাতে, অনেকে গ্রাম থেকে আমরা আসি ঢাকাতে, কিংবা আমি দেশের বাইরে প্রায়, মানে বললাম পড়াশোনার খাতে বাইরেই ছিলাম। অনেকে জমি বিক্রি করে দেয়, অনেকে দেখা যাচ্ছে বাইক সেল করে বিজনেস শুরু করে দেয়। আমি আসলে ব্যক্তিগতভাবে চাই যে এমনটা না হোক। তো আমি যেটা মূল টপিকে ছিলাম, যে আপনি একটা ভি হিসেবে একজনের অ্যাকাউন্টটা পেয়ে গেলেন, সেটা স্ক্রিন শেয়ার করে আপনি সার্ভিস সেল করা শুরু করলেন, যে আমি অ্যামাজন পিপিসি ক্যাম্পেইন অনেক ভালো করতেছি, আমি অ্যামাজন এফবিআই প্রাইভেট লেভেল দেখো, আমার স্টোর দেখো, আমি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছি। আই হ্যাভ ওয়ান সিম্পল কোশ্চেন টুয়ার্ডস দেম, যে আপনি এত ভালো করতেছেন, তাহলে আপনার কেন এটা বলার দরকার? লাইক ফর এক্সাম্পল, আমি আপনাদের সাথে সেমিনারে আসছি, আমি কিন্তু বলতে আসি না আই এম ডুইং রিয়েলি ওয়েল, আই এম ডুইং রিয়েলি গুড। আমি বলতে আসছি যে আমার ব্যর্থতার গল্প আপনার সাথে শেয়ার করতে আসছি, সফলতার না। আমার সফলতা আমার কাছে, আমার যদি সফলতা যে আমি অনেক বেশি সফল, আমি অনেক বেশি জানি, তাহলে আপনাদের সাথে আমি কি করতেছি এখন? এই যে মোটামুটি প্রায় আধা ঘন্টা হইলো, তো এই যে আড্ডাটা হচ্ছে, এটা কিসের আড্ডা হচ্ছে তাহলে? আমি যদি সফল হই, ভালো প্রোডাক্ট সেল করি, তাহলে আমি ভালো প্রোডাক্ট সেল করবো না? হ্যাঁ, আমি বলতেছি না যে শেখানো খারাপ, ডেফিনেটলি কেউ কেউ না কেউ কাউকে না কাউকে শেখায়, শেখার পরে হয়। যেমন ফর এক্সাম্পল আমরা শিখছি কিভাবে, আমরা শিখছি আমাদের ক্লায়েন্ট আমাদের শিখিয়েছে যেটা করতে হবে। আমাদের আমাদের যে ক্লায়েন্ট ছিল, ওরা দেখাইলো, আমরা নিজে অ্যানালাইসিস করছি। 2014, 15, 16 সালের দিকে আপনার কন্টেন্টও ছিল না ইউটিউবে যে আপনি শিখবেন। এট দ্যাট টাইম দ্য মার্কেট ওয়াজ টোটালি এমটি। তখন এমনও ক্লায়েন্ট আমি চিনি যারা $6,000 ইনভেস্ট করছে, তারা $1 মিলিয়ন কোম্পানি হয়ে গেছে এখন, স্টিল মানে আমরা একসাথে কাজ করি। তো আমরা বাঙালি ভাইরা যারা আছি, একটু ইন্টারাপ্ট করি, সরি আসলে ইন্টারাপ্ট করার জন্য। আমরা যার কাছে শিখবো, যেখান থেকে শিখবো, এটা এক্সপেকটেশন রাখবো না যে আমরা মিলিয়নার হয়ে যাব, কারণ একটা বিজনেস টাইম নেয়, ইট উইল টেক টাইম, ডেফিনেটলি ইট উইল টেক টাইম। সো ডাইরেক্টলি মিলিয়নার বিলিয়নার হয়ে যাব, আমি আজকে শুরু করে কালকেই হবো, তাহলে যে শেখাচ্ছে তাকে করে দেখাতে বলেন, আপনি যে আপনি করে দেখান কোন প্রোডাক্টটা মার্কেটে ভালো চলবে, এটা আপনি কি বলতে পারেন? আপনি অ্যানালাইসিস করতে পারেন। আমি আপনাকে টোটাল, আমি কোনো কিছু লুকাবো না, টোটাল অ্যানালাইসিস আমি এখনই আপনার সাথে করে দেখাবো, যে এবং রিয়েল এক্সাম্পল যেটা আমি করেছি, এবং এই এক্সাম্পল আমাকে লসও করিয়েছে, এক্সাম্পলটা আমি আপনাদের দেখাবো আর কি। মোটামুটি আর কোনো কারো কোনো কোশ্চেন না থাকলে আমি স্ক্রিনে চলে যাই আর কি। আর কেউ কিছু বলতে চান? প্লিজ ভাই, আপনি কন্টিনিউ করলে ভালো হবে, কারণ প্রশ্নের শেষ নাই, শেখারও শেষ নাই, জানারও শেষ নাই। প্লিজ প্রশ্নের আনসার দেওয়ার জন্য আসলে আসছি। না, ঠিক আছে, ওকে, আপনি এটা শেষ করেন, পরে প্রশ্ন আমরা যদি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমাদের স্ক্রিনে
আসলে সালাম যাই। থ্যাংক আলাইকুম ইউ। ভাইয়া, আমি একটু শেষের দিকে আসছি। বদরুজ্জামান, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আহ, ভালো আছেন? আমি আপনার এই যে শুনছিলাম আর কি, ভালো লাগছিল, কিন্তু খুব বেশি ফার্স্ট টাইম থেকে প্রথম থেকে আমি শুনতে পারি নাই আর কি। তো আমি আসলে একটু হয় নাই, বলেন। একটু অভয় বাণী শুনতে চাচ্ছি যে এক্স্যাক্টলি আমরা এখানে আসলে আমাদের এক্সপেন্ডিচারটা কেমন হতে পারে, বা ফার্স্ট টাইম আমি কত টাকা নিয়ে স্টার্ট করতে পারি, টোটাল বিষয়টা আর কি। আচ্ছা, সবাই একটু মনোযোগী হই। হ্যাঁ, অভয় বাণীটা এখন দিব। অভয় বাণীটা আসলে আমি রিয়েল লাইফে দিতে চাচ্ছি আর কি, যে মানে ওকে ওকে। আমার 3টা স্টোর আছে Amazon.com-এ। আমি ইউকে থেকে অন্যান্য মার্কেটপ্লেস সেল করি না, কারণ ইউকে মার্কেটপ্লেস অনেক ছোট। মিউট করেন প্লিজ, একজন নয়েজ আসতেছে আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অভয় বাণী আমি ডেফিনেটলি আমি আপনাদের দিব, এবং আমি আপনাদের একদম রিয়েল আমার যে 3টা ব্র্যান্ডের মধ্যে আমি জাস্ট একটা ব্র্যান্ডকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমি এখানে আসলে লুকা ছাপার কিছু নাই, যে মানে আমি পালাই পালাই প্রোডাক্ট অ্যানালাইসিস করছি, আমার প্রোডাক্ট আপনি দেখে নিলে আমার ক্ষতি হয়ে যাবে। আপনি পারলে করে দেখান, কোনো সমস্যা নেই আমার। তো এখন যেটা, সেটা হচ্ছে আমি দেখি আমাদের একটা স্টোর দেখে শেয়ার করি আপনাদের সাথে। আচ্ছা, স্টোর শেয়ার করার আগে যেটা করি সেটা হচ্ছে আমরা আপনাদের আমাদের প্রোডাক্ট আগে একটু দে- দেখাই। আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা নিয়ে আমরা আলোচনা করবো আসলে আজকে। এটার আলোচনাই করব, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ইউরিনাল স্ক্রিন। হ্যাঁ, এটা আমাদের একটা প্রোডাক্ট, এটা আমরা বছর দেড়েক আগে লঞ্চ করেছি আর কি এই প্রোডাক্টটা। তো এই প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাদের বলছিলাম আর কি, যে এই প্রোডাক্টটা মানে কস্টিং কত। লাইক ফর এক্সাম্পল, প্রোডাক্টের হচ্ছে কস্ট হচ্ছে আপনার, আমার এখানে 15টা ইউনিট আছে আর কি, মানে 15 পিসটা মিলে একটা ইউনিট হয় আর কি। হ্যাঁ, তো আমার এই প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে 40 সেন্ট করে এক একটা। তো 15টা হলে তাহলে আমার $6 হচ্ছে প্রোডাক্টের কস্ট ইচ। আর শিপিং এ আছে আমাদের অ্যারাউন্ড $1 করে। $1 একটু বেশি, কিন্তু $1 আমি ধরলাম আর কি, $1 করে শিপিং। তো তাহলে মোটামুটি আমার প্রায় $7, মানে $6, $7। $7 যদি হয়, তাহলে এই প্রোডাক্টটা আমার আগে প্রোডাক্ট ইনভেন্টরি দেখি, আমরা ইনভেন্টরি কিনেছিলাম হচ্ছে 500টা। তাহলে $3000 আমার হচ্ছে ইনভেন্টরি আছে আমাদের, প্রথম যখন লঞ্চ করি তখন কথা বলতেছি। আচ্ছা, শিপিং ছিল আমার মোটামুটি আপনার প্রায় $700 মতো, কারণ এখানে আপনার একটা এয়ার শিপমেন্ট করিয়েছিলাম আমরা। এয়ার শিপমেন্টটা একটু বেশি কস্টলি ছিল, কারণ 50 ইউনিটস আমরা বাই এয়ারে নিয়ে নিয়ে আসছিলাম আর কি। $700 আমাদের শিপিং ছিল ওই টাইমে। আচ্ছা, তাহলে আমাদের 3700-তে আমাদের প্রোডাক্ট মোটামুটি অ্যামাজন ওয়্যার হাউসে চলে আসছে। তো এখন আপনি এই প্রোডাক্টের যে 136টা রেটিং দেখতে পাচ্ছেন, তো এই প্রোডাক্ট রিভিউটা তো একদিনে আসে নাই, তাই না? আপনাদের কি মনে হয় এটা একদিনে আসছে? এটা একদিনে আসে নাই। তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ভাইন রিভিউর জন্য আমরা মোটামুটি, যদি আমি আমার মার্কেট প্লেসে আবার ব্যাক করি, সেটা হচ্ছে আমার ইনভেন্টরি সেটেলমেন্ট। আচ্ছা, ভাইনে আমাদের মোটামুটি $200 মতো যাবে আর কি। তো এখন আমরা মূলত যে জিনিসটা দেখাতে আসবো সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টের ক্যালকুলেশনটা। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফি শো করতেছে। তো এখানে আমরা প্রোডাক্ট অ্যানালাইসিস সময় যে জিনিসটা মূলত ফলো করি সেটা হচ্ছে যে এই যে আপনার 10.36 ইনক্লুডিং এত এফবিএ। তো আপনি যখন প্রোডাক্ট অ্যানালাইসিস করেন তখন আপনি সবাই কিন্তু কি করি, প্রোডাক্টের কস্ট প্লাস শিপিং মানে $7 প্লাস 10.36, এটা আমরা ফলো করি আর কি। তাহলে দেখা যাচ্ছে আমাদের এফবিএ আপনার হচ্ছে 10.36, তো এটা ফলো করি আর কি। আচ্ছা, ভালো করলাম। একটা জিনিস আমরা ইগনোর করে যাই, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের এই যে স্টোরেজ, মান্থলি স্টোরেজ একটা ফি থাকে। এটা এখন ধরেন আপনার 13 সেন্ট করে পড়ছে এক একটা পিসের জন্য। তাহলে যদি আপনার 500 পিস থাকে, তাহলে সেটার জন্য আপনার কিন্তু প্রায়, আপনার এখন হিসাব করেন আপনি, যদি 500 পিস থাকে তাহলে কত পড়তে পারে। কারণ প্রথম দিনে তো আপনি 500 সেল করতে পারবেন না, তাহলে আপনার $65 কিন্তু আপনার প্রথম মাসে আপনার আবার অ্যাড হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো জানুয়ারি থেকে সেপ্টেম্বরে। তো যখন আপনার এই সেম প্রোডাক্টে আপনি অক্টোবর থেকে ডিসেম্বরে যাবেন, তখন কিন্তু প্রায় 40 সেন্ট, মানে 3 গুণ হয়ে যাবে। তো ধরে নিলাম যে আপনার 3 মাসে আপনি প্রোডাক্ট সেল করতে যদি না পারেন, কিংবা ধরে নিলাম যে আপনি সেখানে এটা যদি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনি আনলাকি হন এবং পড়ে যান ওই সময়ের মধ্যে, তাহলে কিন্তু প্রায় আপনার, যদি আপনি 1 মাসে হিসাব করি, তাহলে 40 সেন্ট
ইন্টু 500, ধরে নিলাম যে আপনার ইন দ্য মিন টাইম আপনার 100 ইউনিট সেল হয়ে গেছে, 400 ধরি, প্রায় $160। এটা হবে এর কোনো গ্যারান্টি নাই, আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি আর কি। এই খরচটা আপনার মাইন্ডে থাকে না, আমার নিজেরও ছিল না। আবার একটা কথা আছে, সে কথাটা হচ্ছে কেমন, যে আপনি যে অ্যামাজনে সেল করবেন, লং টার্ম এফবিএফই কোনো প্রোডাক্ট যদি অ্যামাজনে আপনি সেল করতে গিয়ে 12 মাসের মধ্যে সেল না হয়, সেটাতে অ্যামাজন লং টার্ম এফবিএফই নেয়। তো সেটার একটা প্রমাণ হচ্ছে থাকবে এখানে আমাদের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের র্যাপ অর্গানাইজার। এই প্রোডাক্টে যদি আপনি দেখেন, এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের লং টার্ম এফবিএফ চার্জ করা ওরা শুরু করে ফেলছে অলরেডি। এই যে দেখেন, স্টোরেজ কস্ট পার ইউনিট 2 টাকা, এজড ইনভেন্টরি সারচার্জ হচ্ছে 71 সেন্ট, আর 42 সেন্ট করে আমাদের মান্থলি চার্জ। তার মানে এই প্রোডাক্টের জন্য আমাদের প্রতি মাসে গুনতে হচ্ছে আপনার 0.71, আপনার হচ্ছে $2 যদি হয় এক মাসে, $2 যদি হয়, তাহলে যদি আমার ইনভেন্টরি আছে এখন 150টা, তাহলে আমার কিন্তু প্রায় $300 করে লস দিতে হচ্ছে এই প্রোডাক্ট ইনভেন্টরিতে। কপাল যদি খারাপ হয়, যদি অক্টোবর থেকে ডিসেম্বর সেল করতে না পারি, $5 করে আমার দিতে হবে প্রতি মাসে। তাহলে যদি আমার তখনও 100টা ইউনিট থাকে, তাহলে $5 করে যায়, আমার $500 কিন্তু গন। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর কি। তো আসি আমরা ব্যাক করি, তাহলে তাহলে আমাদের কি হইলো, আমাদের হচ্ছে ধরলাম যে আমরা 2 মাস, আমরা এটা বাদ দিই, ধরলাম যে না আমরা ডিসেম্বরে সেল করে অক্টোবর আগে আমরা একদম সেল টেল করে শেষ করে ফেলছি, আমরা 1 মাসেই সেল করে ফেলছি, কিংবা যেটা মোস্টলি ইম্পসিবল ব্যাপার, প্রথম 2-3 মাসের আগে। মানে একটা প্রোডাক্ট আমাদের অনেক ভালো ছিল, যেটা একটা ওয়াটার মিটার কি ছিল, এটা আমার দেখা যাচ্ছে যে স্টক করছি 1 মাসের মধ্যে সোল্ড আউট হয়ে গেছে। তো এটা এগুলো এরকম কিছু প্রোডাক্ট আপনি পাবেন, কিন্তু সবসময় পাবেন এমন না বিষয়টা। তো ধরে নিলাম যে এটা আমার 3 মাসও হয়, তাহলে পরে কিন্তু আমার সমান সমান কিন্তু আপনার হচ্ছে প্রায় 3×6=18, আপনার ধরেন হচ্ছে আপনার প্রায় 195 মতো কিন্তু আপনার এখানে গেল। আচ্ছা, আমরা এখন টোটাল প্রোডাক্টের কস্টটা একটু বের করে ফেলি, যে আমাদের শিপিং 3700 টাকার মতো ছিল 500 ইউনিটের জন্য। তাহলে আমাদের প্রোডাক্ট, সরি, $3700 ভাগ 500 ইউনিট, তাহলে আমাদের প্রতি ইউনিটের দাম পড়লো 7 টাকা 40 পয়সা পার ইউনিট, 7 টাকা 40 পয়সা। আর আমাদের এফবিএফিটা আছে কত, এফবিএফি আছে আমাদের হচ্ছে 10.36। তাহলে আমার প্রোডাক্টের প্রাইস হলো হচ্ছে 17.76। এখন আমাদের যদি আমি 3 মাসের একটা প্ল্যান করি, 195 টাকা করে যদি আমি হিসাব করি 3 মাসের, যদি অথবা আমি এর সাথে যোগ করে নেই যে প্রতি মাস যেহেতু আমাদের হচ্ছে 0.13 সেন্ট, না, হ্যাঁ 0.13 সেন্ট। তাহলে এই টাকা কি হলো, নষ্ট হয়ে গেল কেন? আচ্ছা আরেকবার করি, 7.4 প্লাস 10.36 প্লাস 0.13। আচ্ছা, তাহলে আপনার 17.89, আমি $18 ধরি আর কি। তো আমার মোটামুটি $18 আমার ইনভেন্টরি, মানে মোটামুটি কস্ট, অ্যামাজনের ফিটি দিলাম মোটামুটি। আহ, প্রতি মাসে এটা যেটা লাগে সেটা 1 মাসের জন্য আমি ধরে নিলাম। তো ওভারঅল $18 আমার গেল, কিন্তু এখানে কিন্তু আমরা পিপিসি কস্ট অ্যাড করি নাই। এবং এখানে আমাদের যে পিপিসি কস্টের পাশাপাশি আমাদের যে ইনিশিয়াল রিভিউর জন্য $200, সেটা আমি অ্যাড করি নাই। তো সেটা আমি ধরলাম যে এটা ইনিশিয়াল কস্ট, আমি ধরলাম অ্যাড করলাম না। তো এখন এই প্রোডাক্টটা মার্কেটে এখন সেল হবে কিভাবে হবে, সেই জন্য আমাদের পিপিসি ক্যাম্পেইন দরকার। তো পিপিসি ক্যাম্পেইনে কেমন খরচ হয়, আপনাদের ধারণা কেমন, পিপিসি ক্যাম্পেইনে কেমন খরচ হয়? আপনি আপনি কত টাকা ইনভেস্ট করতে চান? লাইক আমরা প্রোডাক্টটা সেল করতেছি, আমরা নিজেরটা একদম দেখাচ্ছি আপনাদের, আমাদের নিজেরটা হচ্ছে আমরা সেল করতেছি এখন বর্তমানে $29.99, মানে $29.95। সো এখানে আমাদের মোটামুটি আগে যে টাকা আছে, তো আমরা যদি এটা থেকে মাইনাস করি, $30 থেকে মাইনাস করলাম, বিশাল প্রফিট একটা অঙ্ক দেখা যাচ্ছে যে $12। তাহলে আপনাদের বিভিন্ন গুরু, বিভিন্ন যারা ভালো অনেক জানা মেন্টর, আমি তো কম জানা মেন্টর, তো ভালো জানা মেন্টর তারা আপনাকে বলে দিবে এখন এটাকে 1000 দিয়ে গুণ দিয়ে ফেলো, শুধু সেল আর সেল, সেল আর সেল। কিন্তু কোশ্চিন হচ্ছে সেলটা আসবে কিভাবে? আমরা এমনও সময় প্রোডাক্ট রিভিউ অ্যারেঞ্জ করার জন্য অনেক ব্ল্যাক হ্যাট টেকনিক ইউজ করি, অনেকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে ইউজ করি। তো ধরলাম আপনি রিভিউ অ্যারেঞ্জ করে ফেলছেন, 20 রিভিউ অ্যারেঞ্জ করছেন, তো 20টা প্রোডাক্ট আপনাকে ফ্রি দিতে হলো না? তো 20টা প্রোডাক্ট যদি আপনি ফ্রিও অ্যামাজন থেকে দিতে যান, ওই যে $18 করে কিন্তু আপনার যাচ্ছে। তাহলে 20টা প্রোডাক্ট, 30টা প্রোডাক্ট আমি ফ্রি দেই ইন্টু $18,
$540 কিন্তু গন। আপনার কিন্তু আপনার হচ্ছে আপনার গিভ অ্যাওয়েতে কিন্তু 540 আবার গেল। আচ্ছা, এইবার আমরা মূল যে কস্ট যেটা, সে মূল কস্টের দিকে আসি আর কি। মূল কস্ট হচ্ছে যেটা ম্যাক্সিমাম কস্ট, সেটা হচ্ছে আপনার পিপিসি ক্যাম্পেইন কস্ট, যেটার বাইরে আপনার এখন র্যাঙ্কিং করার কোনো অপশনই নাই, কারণ অ্যামাজন অ্যালগোরিদম বেসিক্যালি এখন কাজ করে সে কতটা কনভার্সন আপনার আছে আর কি। তো ভালো, তো আমাদের ইউরিনাল স্ক্রিন আচ্ছা এখানে। তো আমরা কবে থেকে দেখব? আচ্ছা, এই পোর্টফোলিওতে আচ্ছা ফেব্রুয়ারি, আচ্ছা ফেব্রুয়ারি আমি লাস্ট মাসেরটা দেখি, দাঁড়ান। এটা হচ্ছে আপনার পোর্টফোলিওতে অ্যাড করা হয়েছে নতুন, তো যার ফলে হচ্ছে আপনার আগের ইয়াগুলো শো করতেছে না ক্যাম্পেইনের, মানে 2000 আপনার এই মানে 21 সাল কিংবা সরি 2023 সালের লাস্টের দিক গুলা, ওগুলো এখানে আসতেছে না আর কি। তো আমি যদি আপনাকে হচ্ছে আচ্ছা ফেব্রুয়ারি আচ্ছা মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত আমি আপনাকে জাস্ট একটা দেখে এভারেজ। আচ্ছা, মার্চের আপনার 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা ক্যাম্পেইনে খরচ করলাম $720, সেল আসলো হচ্ছে আমাদের $847। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। তো অনেকে বলবে যে আপনার এটা আপনি হয়তো ক্যাম্পেইন ভালো রান করতে পারেন নাই। ঠিক আছে, মেনে নিলাম আমি ক্যাম্পেইন ভালো রান করতে পারি নাই, তারা অনেক ভালো এফিসিয়েন্টলি করবে। আমার সেল আসছে 22টা। তো আমি দেখি যে মার্চের আসলে 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের মানে রিয়েল সেলটা কেমন ছিল, মানে মানে আমরা যেটা বলি ট্যাকস টাইপের ব্যাপার স্যাপার আর কি। সো অর্ডারটা আমি দেখবো, আমাদের অর্ডার দেখবো আমরা হচ্ছে কাস্টম ডেট রেঞ্জ থেকে মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত অ্যাসাইন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের টোটাল অর্ডার আসছে 113টা। তাহলে চিন্তা করেন যে মোটামুটি 113টা প্রোডাক্ট সেল মানে তো আমাদের অনেক লাভ। যেহেতু আমাদের $12, আমি $10 প্রফিট ধরি, $10, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের $1100, 1 লাখ টাকা কিন্তু ইনকাম হয়ে গেল না? বিষয়টা এমন এমন ভাবছেন নাকি সবাই? আচ্ছা ঠিক আছে, ভাবলেন, হয়ে গেল। তো এখানে পিপিসি কস্টটা কিন্তু আসলে আমাদের বাদ দেওয়া উচিত। যেখানে আমাদের যে $728, এটা মারা মাইনাস করি, তাহলে আমাদের মার্চ মাসে প্রফিট ছিল হচ্ছে এই প্রোডাক্টটাতে $402। বিষয়টা কিন্তু এখনো তা না। এখনো তা না কেন? কারণ আমাদের এই প্রোডাক্টে আমরা মাঝে মাঝে কুপন ইউজ করি, লাইক বাই টু সেভ 4 কিংবা কুপন। এই কুপনের জন্য আমরা প্রায় $200 খরচ করে ফেলছি। আচ্ছা ধরলাম সেটা আমি আমি না ধরলাম, আসলে এত এত ঝামেলা আমি চাই না, আসলে অনেক কমপ্লেক্স করে ফেলতেছি মনে হয় জিনিসটা। তো আমি আপনাদের একদম সোজা সাপটা আরো ইজিলি জিনিসটা বুঝাই দিই। আমি টোটাল কাস্টম ডেটে যদি ইয়া করি, আচ্ছা এটা ক্যাম্পেইন, আচ্ছা ক্যাম্পেইন আমি দিয়ে দেই লাইফ টাইম আমাদের। তো আমাদের ইউরিনাল স্ক্রিন এই প্রোডাক্টটার জন্য আমরা টোটাল স্পেন্ড করছি অ্যারাউন্ড আপনার $20,000। এবার আমি একদম টোটাল লাইফ টাইম সেল আপনার হচ্ছে করার চেষ্টা করি আর কি। আচ্ছা, আমি কাস্টম রেঞ্জ থেকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আহ আচ্ছা লাস্ট 365 দিনের সেলটা দেখে নিই। আচ্ছা 365 দিন আরো আগে যাওয়া উচিত মনে হয়, কারণ এখানে আমরা প্রায় 1.5 বছরের উপর একটা সেল করি। হ্যাঁ, তো আমরা আরো আগে যদি যাই, তাহলে আমাদের ক্যাম্পেইন শুরু হয়েছে হচ্ছে আপনার ডিসেম্বর 1 তারিখ থেকে 2022। ডিসেম্বর 1, 2022 যদি হয় মার্চ, আচ্ছা ডিসেম্বর 1 তারিখ 2022। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, সবাই সাথে আছেন তো নাকি? একটা আওয়াজ টাওয়াজ দেন। জি ভাই, আছি আছি। আচ্ছা, ডিসেম্বরের 2022 সাল থেকে এ পর্যন্ত আমরা টোটাল 4000 ইউনিট সেল করছি, তাই না? তাহলে আমাদের কিন্তু যেহেতু আমরা মোটামুটি অনেক প্রফিটেবল বিজনেস, তো আমাদের কিন্তু প্রায় 4170টা ইউনিট সেল হয়েছে। তো আমাদের $10 করে প্রফিট থাকলে অ্যারাউন্ড $41,000 প্রফিট থাকার কথা নাকি?
ঠিক আছে? কেউ আছেন নাকি নাকি একা একাই? হ্যাঁ, এত আচ্ছা, টাকা দেখা যাচ্ছে রেভিনিউ। এখন 41,000 থেকে আমরা $20,200 আমরা অ্যাড কস্ট বাদ দিলাম। তাহলে এ পর্যন্ত 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই প্রোডাক্ট থেকে রেভিনিউ আসছে $21,500, যেহেতু আমরা কম পারি। ঠিক আছে, তো কম পারার ফলে এই 10 বছরে এই কম পারার ফলে এই রেজাল্ট আমাদের আসছে। কিন্তু আপনার কি ধারণা যে 21,500 নিট প্রফিট? না, এখান থেকে আপনার আরো বাদ দিতে হবে যে আমাদের যে এই স্টোরেজ ফি গুলো তো এখানে শো করতেছে না। মানে আমাদের যে ফর এক্সাম্পল ধরেন আমাদের যে ব্যাক চাই, আমি যদি আপনাকে দেখাই যে আমাদের কত টাকা পয়সা কি নাড়াচাড়া হইতেছে, অল স্টেটমেন্ট। আচ্ছা, ট্রানজাকশন ভিউ, তো এখানে আপনি অনেক চার্জেস দেখবেন যেগুলা আপনি আপনার অ্যাডেও দেখবেন না। যেমন এখানে অ্যামাজন ফি দেখাচ্ছে, এখানে দেখা যায় প্রমোশনাল রিবেট দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি অল ট্রানজাকশন না দিয়ে এক্সপেন্সেস গুলা দেখার চেষ্টা করি। আচ্ছা, সার্ভিসেস ফি গুলা দেখি। আচ্ছা, এখানে দেখেন এই যে অ্যামাজন ফিটা বাদ দিয়ে আমরা দেখবো হচ্ছে এই যে এফবিআই রিমুভাল অর্ডার। তো আমাদের কিছু অর্ডার রিমুভ করতে হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের $2 গেল, $4 গেল, $2 গেল। এখানে দেখেন অ্যাডভার্টাইজিং কস্ট আমরা বাদ দিয়েই দিলাম, অ্যাডভার্টাইজিং অর্ডার নিক সমস্যা নাই। ইনভেন্টরি ফি, তারপরে আপনার আমি যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আপনারা যে কুপন ইউজ করি আমরা, সেই কুপনের ফিটা কিন্তু এই যে লং টার্ম এফবিএ ফি কিন্তু চার্জ করে ফেলছে। দেখেন এই যে $25 চার্জ করে ফেলছে লং টার্ম এফবিএ ফিতে। আচ্ছা, শিপিং সাবস্ক্রিপশন ফি নিয়ে গেল আবার $24, ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন নিয়ে গেল $17। এই যে ফিটি গুলা আছে আর কি, মানে যে ফি গুলা, আচ্ছা, তো এই যে আপনার ফি গুলা, এই যে রিফান্ড আসছে, এক্সপেন্সেস, তারপর আপনার হচ্ছে যেখানে এফবিএ ফি, প্রোমো রিবেটস দেখেন প্রায় আপনার $110 প্রোমো রিবেটস। তো এটা যদি আমি প্রতি মাসে যদি আপনি দেখেন, এক একটা মাসে দেখা যায় আপনার $64 গেল। কোলেস্টেরল আচ্ছা, এই যে খরচগুলো দেখা যাচ্ছে এগুলো যদি আপনি বাদ দেন তো দেখা যাবে যে আমাদের খুব বেশি হলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু আপনার মানে এই যে $20,000 প্রফিট লাস্ট 2 ইয়ার্স আপনি দেখলেন, $15,000 মতো হতে পারে আর কি। তো এর বেশি মোটামুটি হওয়ার চান্সেস কম আর কি। তো এটা হচ্ছে আমার একটা রিয়েল আপনার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম আর কি। আর এখন কোশ্চেন হচ্ছে যে মানে তাহলে মানে আপনার শুরু করতে কত টাকা লাগলো? মাইনুল ভাই, ওইখান থেকে মনে হয় প্রোডাক্টের কস্টিংটা মনে হয় বাদ দিতে হবে। না না না, প্রোডাক্টের কস্টিং আপনি বাদ দেওয়ার দরকার কি? ওই ধরেই তো নিলাম, নিয়ে বাদ দিয়ে দিলাম না একবারে। আচ্ছা, ঠিক আছে। ওইটা তো আপনার হচ্ছে কস্টিং ওই সময় ধরে নিয়ে আসছে। আমার যে $18 হিসাব করলাম না, $18 প্লাস অন্যান্য খরচ বাদ দিয়েই তো আমরা হচ্ছে প্রফিটটা বের করে নিলাম। প্রফিটটা বের করে তারপরে আমরা ক্যালকুলেশনটা করলাম আর কি। ঠিক তো আছে। এটা হচ্ছে আমি আপনার যেটা দেখাইলাম সেটা হচ্ছে একটা রিয়েল লাইফ প্রোডাক্ট লঞ্চ, এবং এখন এই প্রোডাক্টের পিছে কত টাকা খরচ হয়েছে কোশ্চিন হলো এইটা। আপনি নিজেই দেখলেন যে এবার 4,170টা ইনভেন্টরি ছিল, এটা প্রাইস কত আপনি হিসাব করেন। না আপনি বলতে পারেন আপনি তো একদিনে কিনেন নাই। আচ্ছা ভালো, আমি একদিনে না কিনলাম, আমি তো একটা প্রোডাক্ট ওয়্যার হাউস আসার পরে, ওয়্যার হাউস আসলো তখনই আমার সেকেন্ড ইনভেন্টরি অর্ডার করতে হচ্ছে, কারণ সেটা ইনভেন্টরি তৈরি করতে 1 মাস কি 15 দিন কি 2 মাস সময় লাগবে। সেটা আবার শিপিং এ করলে শিপিং এ টাকা বাঁচাইতে হবে, সেটা আপনার আরো 1 মাস লাগবে। তার মানে আপনার ইনভেন্টরি 4 আর 2 মাস আগে আপনার প্রোডাক্ট আনতে হবে, রেডি করতে হবে আর কি। মানে আপনি যদি কোনো প্রোডাক্ট ফর এক্সাম্পল জানুয়ারিতে আপনার প্রোডাক্ট স্টক হয়, আপনি মার্চ কিংবা এপ্রিলে প্রোডাক্ট স্টক করতে চান, তাহলে জানুয়ারির ওই মাসের মধ্যেই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে আপনি ইনভেন্টরি অর্ডার করে দিতে হবে। সেই টাকা আবার যে অ্যাডের টাকাটা সেল করে তো আপনি প্রথমে পাচ্ছিলেন, তো সেগুলা কিভাবে আসলো? তো আমাদের প্রোডাক্ট কস্ট এবং সব সহ আমাদের ওই প্রোডাক্টের লঞ্চিং এর ক্ষেত্রে আমাদের প্রায় $8,000 থেকে $9,000 স্পেন্ড হয়েছে শুধুমাত্র ইনভেন্টরি, ডিজাইন, আপনার যে প্যাকেজিং, এক্সপোর্ট, ফটোগ্রাফি এগুলাতেই। এবং এতদিন পরে এসে প্রোডাক্ট এখন প্রফিটেবল। যেমন দেখলেন গত মার্চ মাসে মাত্র $400 প্রফিট করছে প্রোডাক্টটা, এপ্রিল মাসে এসে হয়তো বেশি করবে, আবার ফেব্রুয়ারিতে বেশি করছে। তো এটা আপ ডাউন করতেছে। তো এখন দেখা যাচ্ছে আমাদের এই প্রোডাক্টটা প্রতি মাসে $400 থেকে $1,200 প্রফিট করতেছে আফটার 2 ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক। তো
এটা হলো বর্তমান অবস্থা। এখন যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে আপনারা করতে পারেন, তাহলে আমরা ওয়ান বাই ওয়ান আসলে সেদিকে আগাবো আর কি। মাইনুল ভাই, প্রথম কোশ্চেনটা আমি করি যে আজকের সেমিনারটার আয়োজন করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যারা সবাই অ্যামাজন এফবিআই প্রাইভেট লেভেল প্রোডাক্ট, আমি আবার কোটেশন মার্ক দিয়ে বলছি, প্রাইভেট লেভেল প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, আমাদের মাইন্ডসেট থাকতে হবে দেয়ার ইজ সামথিং কল্ড ব্রেক ইভেন পিরিয়ড, দেয়ার ইজ সামথিং কল্ড ইনভেস্টমেন্ট, দেয়ার ইজ সামথিং কল্ড ক্রিয়েটিং এ ব্র্যান্ড ইন ইউএস মার্কেট। তো এই জিনিসটা যখন আপনি মাথায় রাখবেন, সরি আপনি যখন মাথায় রাখবেন, আপনি অবশ্যই মাথায় রাখতে হবে আপনি একটা ব্র্যান্ড একদিনে তৈরি করতে পারবেন না। এটা আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলছি, হয়তো আমার এক্সপার্টিস কম, যার জন্য আমি আসলে এমন বলছি। হয়তো আপনাদের অনেকে এক্সপার্টিস আমার থেকে অনেক ভালো, যেমন শিয়াব ভাই অলরেডি কাজ করছেন অ্যামাজন এফবি মার্কেট প্লেস, আমিও 10 ইয়ার্স করেছি এবং স্টিল নাও করে যাচ্ছি অ্যামাজন এফবি। আমি একজন ব্যারিস্টার হওয়া সত্ত্বেও এটা আমার মোটামুটি বলতে পারেন যে মানে ভালো একটা বিজনেস আমি রান করছি লাস্ট 10 ইয়ার্স, একদিন করছি না। তো আপনাদের সাথে এই সেমিনারটা করার মূল উদ্দেশ্য একটাই, সে উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যখন কোনো ব্র্যান্ড তৈরি করার চিন্তা করবেন, কখনো শর্ট টার্ম চিন্তা করবেন না। আই উইল ডেফিনেটলি সে আপনি অ্যাটলিস্ট 3 ইয়ার্স প্ল্যান করবেন, 3 বছরের একটা প্ল্যান করে আপনি মাঠে নামবেন। এবং যখন আপনি ধাক্কা খাবেন, সেই ধাক্কাটাকে ব্যাক দেওয়ার মতো আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। সামহাও আপনি একটা প্রোডাক্টের নেগেটিভ রিভিউ পেয়ে গেলেন, তো নেগেটিভ রিভিউ একটা সাথে সাথে আমার সেল কিন্তু ড্রপ করবে, একদম ড্রাস্টিক্যালি ড্রপ করবে। তো সেটা আবার পজিটিভ রিভিউ আপনার গেইন করার জন্য আপনার প্রমোশনাল চালাইতে হইতে পারে, খরচ করতে হইতে পারে। আপনি যে প্রোডাক্টটা সেল করতে, এটা যে সাকসেস করবে এর কোনো গ্যারান্টি কিন্তু নাই, ফেল করতে পারে। আমাদের অনেক প্রোডাক্ট ফেল করছে। আমরা এর আগে এয়ার ফ্রায়ার নামে একটা প্রোডাক্ট লঞ্চ করছি, এয়ার ফ্রায়ার সিলিকন লাইনার। এয়ার ফ্রায়ার সিলিকন লাইনার প্রোডাক্টটি যখন আমরা লঞ্চ করেছিলাম, তখন এই প্রোডাক্টটা টোটালি ওয়েস্ট অফ মানি। আমরা আপনার ভ্যাকিউম আই রোবট ভ্যাকিউম ব্যাগ, ডাস্ট ব্যাগ নামে একটা প্রোডাক্ট লঞ্চ করেছিলাম, টোটালি ওয়েস্ট অফ মানি, প্রায় $20,000 গন। আমি আরো দুটো প্রোডাক্ট আমি নাম না বলি, আরো দুটো প্রোডাক্ট আমি লঞ্চ করেছি, $30,000 গন, বিকজ অফ পিপিসি ক্যাম্পেইন অ্যাড, বিকজ অফ ইনভেন্টরি, 1 ইয়ার্স অফ লাইক টোটালি মানে আপনার যে মানে সার্ভিস এবং ট্রাইং সব মিলে $30,000 গন। তো এই যে ডলার গুলা গেল, এগুলো তো টাকা না। তো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, ডেফিনেটলি আপনি মেক শিওর করবেন আপনি অ্যামাজন এফবিআই প্রাইভেট লেভেল 500 টাকা 1,000 টাকায় করার বিষয় না, এটা 10,000 50,000 1 লাখ টাকায় করার বিষয় না। আপনার বুঝতে হবে আপনি অ্যাডটা যে মার্কেটে দিবেন, সেটা আমেরিকান মার্কেট কিংবা ইউকের মার্কেট, সেখানে টাকা চলে না, সেখানে ডলার এবং পাউন্ড চলে। তো ডলার এবং পাউন্ডের কস্ট পার ক্লিক অনেক বেশি, $3 $5 $7 $9 $40, সরি $40 না, আপনার হচ্ছে 40 সেন্ট। তো এরকম এই পরিমাণে যদি অ্যাড যায় এবং আপনার আরওআইটা কিন্তু অনেক কম, লাইক 5% 6%। আপনার মানে আরওআই বলতে আপনার মানে আপনার অ্যাডভার্টাইজমেন্টের আরওআই কথা আমি বলছি, যে অ্যাডভার্টাইজমেন্টে যে রিটার্নটা আসবে, আপনি 100 জন ক্লিক করলে যদি 10 জন কিনে, তো 10% আপনার হয়, তবু দেখবেন আপনার পিপিসি কস্ট $1 করে হয়, 10 জন ক্লিক করলে $10 গন, আমার প্রোডাক্টের প্রফিট ছিল $10, তাহলে তো আমার সব শেষ। যদি 12 জন ক্লিক করে 10 জন কিনে, আপনি কিন্তু অলরেডি কিন্তু দেখা যাচ্ছে $2 লসে আছেন। তো সেক্ষেত্রে আপনি যখন অ্যামাজন এফবিআই প্রাইভেট বিজনেস শুরু করবেন, আমি হাম্বলি আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই যে আপনারা একটু বুঝে শুনে আপনি শিখেন, শিখতে কোনো সমস্যা নাই, শিখে পারলে সার্ভিস দেন। আর সার্ভিস দেওয়াটাও আবার খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাবেন শেষে যে আপনি নিজেই তো পারেন না, আপনি আর একজনকে বিশ্বাস করিয়ে তাকে সার্ভিস দিবেন, সে তো লসের মুখে হবে, আপনার এক্সপিরিয়েন্স নাই। তো চেষ্টা করবেন যে রিয়েল লাইফ মেন্টরের সাথে কাজ করার, এবং চেষ্টা করবেন যে যদি কোনো বড় ভাই, যদি কোনো আপনার বন্ধু বান্ধব যারা কাজ করছে, কিংবা যাদের, হ্যাঁ শাকিল ভাই আসতেছে কথা বলে নেই, তো যারা আপনার যেমন অনেকে, যেমন শিহাব ভাই হচ্ছে ইউএসএ তে ক্লায়েন্টের কাজ করছে, তাদের স্টোরে শুনবে তাদের থেকে, মানে রিয়েল সেলার যারা মানে কোর্স বিক্রি করতেছে, এটা খারাপ না, কোর্স বিক্রি করা তারা করতেছে, শেখাচ্ছে আপনাদের। তো আমি বলছি যারা শুধু কোর্স বিক্রি করে না, শুধু কোর্স করায় না, যারা নিজে সেলার, নিজে সেল করে মার্কেটে, নিজে প্রোডাক্ট আছে, সে লস লাভ করতেছে, শুধু দেখেন, শুধু প্রফিটেবল কোনো বিজনেস পৃথিবীতে হয় বলে আমার জানা নাই, আমি জানি না, এখন আমি আই ডোন্ট নো। তো এই জিনিসটা আমি আবারও জাস্ট রিএমফাসাইজ করতে চাই আপনাদের সবাইকে, যে আপনারা আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি, আপনাদের সবাইকে কষ্ট দিলাম, এখানে ডেকে নিয়ে আসছি, একটাই উদ্দেশ্য, আমি যদি একা কথা বলি না, লাইক আমার হচ্ছে এই ভয়েসটা পৌঁছাবে না। সো আমার আমার এই ভয়েসটা অনেক লো ভয়েস, আমি একজন যদি কোনো বিষয়ে স্টেপ নেয়, ভয়েস রেইজ করে, এই ভয়েসটা অনেক নিচু ভয়েস হয়। আমরা এখানে প্রায় 30 জন মানুষ আছে আর কি। তো 30 জন যদি আমরা একসাথে ভয়েসটা রেইজ করি, একটু কমন সেন্স ইউজ করি, যে দেখেন একটা বিজনেস, একটা ব্র্যান্ড, যদি আমি একটা আমার পাড়ার দোকানেও একটা দোকান দিয়ে, একটা স্টেশনারি দোকান দিয়ে সেটা ব্র্যান্ড হিসেবে দোকানটা করতে যাই, সেখানেও তো একটা ইনভেস্টমেন্ট লাগে। ফলে অ্যামাজনে ইউএস এর মার্কেটে এত কি সোজা, এত কি সস্তা হয়ে গেল, যে যেখানে আমরা জাস্ট
$1,000 $500 আমি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার আমি করে ফেলবো, দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি। আমি বলবো যে এটা আমি আবারও বলে নেই, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আমার একান্ত পার্সোনাল, আমার নিজের অভিজ্ঞতা, সেখান থেকে বলা। আমি অনেক ভালো জানি, বিষয়টা এমন না। আই এম দ্য অনলি ওয়ান ইন দিস আর্থ, বিষয়টা এমন না। আমার থেকে হাজারো ভালো জানা, হাজারো ভালো, লক্ষ লক্ষ ভালো ভালো মানুষ আছে যারা ভালো করছে। আমাদের ব্র্যান্ড আহামরি কিছু করতে পারে নাই। আমরা মোটামুটি যদি আমরা হিসাব করি যে লাস্ট 12 মান্থস, যদি আমি আপনাদেরকে জাস্ট একটা স্ক্রিন শেয়ার করি, যেহেতু আমি শেষের দিকে চলে আসছি প্রায়। আমি যদি আমাদের যেটা সবাই আপনারা অনলাইনে দেখায় আর কি, যে ঠিক আছে আমরা আচ্ছা এই বছরে যদি আমি হিসাব করি, যে এই বছরে জানুয়ারি থেকে আমরা এই পর্যন্ত প্রায় $91,000 মতো, অ্যারাউন্ড প্রায় $1,00,000 মতো আমরা প্রোডাক্ট সেল করতে পেরেছি। আর আমাদের কাস্টম নিয়ে যদি আমি দেখাই, একদম টোটাল হচ্ছে, ধরেন আমি 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের জানুয়ারি 1 তারিখ পর্যন্ত, মানে 1 বছর যদি আমি করি, তাহলে আমাদের প্রায় $3,26,000 মতো প্রোডাক্ট সেল আমাদের মার্কেটে আছে আর কি। জাস্ট এটা আমি আপনাদের দেখাইলাম যাতে আপনারা একটু মানে আশাহত না হন। আপনারা তো অনেকে মনে করতে পারেন যে হাই হাই ভাই, আপনি শুধু বলতেছেন কিছুই হয় না, এটা আবার কেমন কথা হয়ে গেল, তাহলে এটা তো আমাদের তো আপনি তো একটা বিপদের মুখে ফেলে দিলেন। তো বিষয়টা এমন না। বিষয়টা যেমন আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ওই হাজার হাজার লাখ লাখ ডলার সাকসেসের মতো লসের স্টোরিটাও আছে আর কি। তো আমাদের স্টোরটা যে প্রফিটেবল আসছে, এখানে অনেক লস আছে আমাদের, প্রায় আপনার $90,000 $1,00,000 উপরে কিন্তু লস কিন্তু করে আসছি আমরা। আমাদের 3-4টা প্রোডাক্ট টোটালি ওয়েস্ট অফ মানি, টোটালটাই ওয়েস্ট হয়ে গেছে আর কি। যাই হোক, তো হ্যাঁ শাকিল ভাই বলেন। শাকিল ভাই আপনি হ্যান্ড রেজ করে রাখছেন। আচ্ছা আচ্ছা, শাকিল ভাইয়ের হচ্ছে মাইক কাজ করতেছে না, উনি চাইলেও কথা বলতে পারবেন না। আচ্ছা শাকিল ভাই তো আপনি একটু মাইকটা ঠিক করে আবার জয়েন হন। আচ্ছা, তো ঠিক আছে, তো মোটামুটি এই হলো ঘটনা। তারপর যারা আপনারা শিখে সার্ভিস দিতে চান দিতে পারেন, তবে মেক শিওর করে আপনি প্রপারলি জানেন এবং যাকে সার্ভিসটা দিচ্ছেন তাকে সত্যিটা বলবেন যে মাইনুল ভাই, হ্যাঁ তাহলে আমরা আজকের সেমিনারের যে উদ্দেশ্যটা বুঝলাম সেটা হচ্ছে, আমরা তো ফেসবুকে ঢুকলে দেখি বিভিন্ন রকম অ্যাড দেখতেছি অ্যামাজন এফবিএ নিয়ে, লক্ষ লক্ষ ডলার। যে শুধু সাকসেস স্টোরি, হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ইনকাম হচ্ছে। কিন্তু আপনি যে বিহাইন্ড দ্য সিনটা আমাদের কাছে দেখাবেন বললেন, মানে বিষয়টা আসলে এত ইজি না এবং এত শর্ট টাইমে এটা অ্যাচিভ করা সম্ভব না। এটাই হচ্ছে আসলে আজকে শর্ট টাইমে সেমিনার। গালিব ভাই আমি একটু অ্যাড করি, আসলে ইজি বলতে কি, আসলে অনেকে দেখা যাচ্ছে রাতারাতি সাকসেস পেয়েছে। হ্যাঁ মানে আমার দেখা মতে, আমি যে ব্র্যান্ডের কথা বললাম প্রায় 300 মিলিয়ন রেভিনিউ, এখন ওনারা রাতারাতি সাকসেস পেয়ে গেছে আর কি। ওনারা শুরু করছিল 2014 সালের দিকে। তো রাতারাতি সাকসেসের ব্যাপারটা আসলে একটু কঠিন এখন, কারণ মার্কেটে সবাই আপনি যেমন এক্সেস টু ইনফরমেশন, এখন সবার কাছে ইনফরমেশন আছে। ইউটিউবে অনেক ভালো ভালো ফ্রি কন্টেন্ট আছে, অনেক ভালো ভালো মেন্টরের কোর্স বাজারে আছে। তো আপনি যেমন শিখতেছেন তারাও শিখতেছে। তো ইউ আর কম্পিটিং উইথ অল কোয়ালিফাইড পিপল। তো যখন সবাই কোয়ালিফাইড, সবাই জানে, সবাই লিস্টিং ইমেজ বুঝে, সবাই ইবিসি বুঝে, সবাই অ্যাডস বুঝে, ক্যাম্পেইন বুঝে, ক্যাম্পেইন কেমনে লঞ্চ করে সেটা বুঝে, তো তখন আপনার কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে না? কিওয়ার্ড অ্যানালাইসিসটা বুঝে, তা আগে তা তো বুঝতো না। তো সেক্ষেত্রে তো ডেফিনেটলি এটা তো আসলে এত ইজি হওয়ার কথা না, মানে ফ্রম মাই পার্সপেক্টিভ আর কি। তা আমাদের এখানে যারা আছে, আমি একটু ছিল শিহাব ভাই ছিল মনে সম্ভবত। জি ভাই আছি, জি আছি। আপনি তো করছেন, আপনি তো যেহেতু আপনি ফরেন ক্লায়েন্টের কাজ করছেন, আপনি একটু আপনার এক্সপিরিয়েন্স কি একটু জাতির উদ্দেশ্যে বলবেন, যে আসলে আমি যেটা বললাম কোন ভুল টুল হইলে একটু আমাকে সংশোধন করে নিতাম আর কি। না ভাই, আপনি ট্রু বলছেন। আমি জাস্ট আপনার কথার সাথেই অ্যাড করব কিছু কথা। সেটা হচ্ছে যে লাইক আগে কিন্তু একটা সিনারিও ছিল যে আমরা কখনো চাইনিজ সেলার গুলাকে আমাদের হচ্ছে যে এই অ্যামাজন সেলার গুলাতে দেখতাম না। সো এখন কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে চাইনিজ সেলার গুলো কিন্তু ঢুকে গেছে। সো সবগুলো নিশে দেখবেন চাইনিজ সেলার চলে আসতেছে। সেই চাইনিজ সেলার গুলোর সাথে কিন্তু আপনি প্রাইসেও পারবেন না, ইনভেন্টরিতেও কম্পিট করতে পারবেন না, ইভেন শিপিং। আমি জাস্ট একটা অ্যাড করে, শিপিং এ যেটা বলতে চাচ্ছেন আপনি, ওদের কিন্তু ট্রিটি আছে ইউএস এর সাথে। জি, সো
এই ব্যাপারগুলো আসলে মানে আপনার যে লক্ষ্যটা ভাই, আমি আপনার লক্ষ্যের সাথে সম্পূর্ণ একমত। আমিও এইরকম জায়গাগুলো থেকে অনেক জায়গায় ভয়েস রেজ করার চেষ্টা করেছি যে আসলে আপনি ব্যবসা বুঝে তারপরে আসেন। হ্যাঁ আপনি অনেক ইন্ডিভিজুয়াল যে ব্যাপারগুলো, আপনি যেমন হচ্ছে যে $20,000 বা $15,000 আপনার প্রফিটের একদম A to Z হিসাব করে দেখালেন, বাট একটা প্রোডাক্ট যখন আপনার এখন 129টা রিভিউ আছে আপনার প্রোডাক্টে, কিন্তু আমি যখন একটা প্রোডাক্ট সেম প্রোডাক্ট আমি লঞ্চ করলাম, আমার রিভিউ 0, আপনার প্রোডাক্ট $29 সেল হচ্ছে, আমার প্রোডাক্ট তো 0 রিভিউ, 29-এ কিনবে না। আমাকে কি করতে হবে? কমে সেল করতে হবে, কিছু কমে সেল করতে হবে, তখন তো আমাকে দেখা যাচ্ছে যে লসেও সেল ভাই, করা লাগতে আমি পারে। একটু অ্যাড করি, আপনি জানলে অবাক হবেন, প্রত্যেকটা প্রোডাক্টের একটা সুইটেবল প্রাইস পয়েন্ট আছে। তো আপনি যদি কোনো প্রোডাক্ট ওই সুইটেবল প্রাইস পয়েন্টের নিচে, যেমন আমাদের প্রোডাক্টটার প্রাইস আমি যখন $32 করে সেল করছি, তখন প্রোডাক্টটা অনেক বেশি সেল হয়েছে। হ্যাঁ, সেম প্রোডাক্টটা যখন আমি আপনার সেল করেছি আপনার হচ্ছে $27, সেলটা কিন্তু আমার কমে গেছে আর কি, মানে ইটস নট লাইক যে এটা ইনক্রিজ করছে। তো তখন আমি কিন্তু বাধ্য হয়ে প্রাইসটা কিন্তু আবার নিয়ে আসছি হচ্ছে আপনার $31.99, মানে $32 আবার নিয়ে আসছি, সেলটা আবার ইমপ্রুভ করছে। তখন আমি দেখলাম যে মার্কেটটা তো প্রোডাক্টের প্রাইস লোয়ার করা দ্যাট ডাজন্ট মিন যে ইউ উইল বি সাকসিড। তো একটা প্রাইসের একটা সুইটেবল পয়েন্ট থাকে, নিচে গেলে আপনাকে মনে করবে ইয়োর প্রোডাক্ট ইজ কাউন্টারফিট অর ইয়োর প্রোডাক্ট ইজ নট হ্যাভ দ্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কোয়ালিটি দ্যাট পিপল আর লুকিং ফর। তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাক্ট নিবেন না। তো এখন আপনি দেখেন আমাদের সুইটেবল প্রাইস পয়েন্ট কিন্তু দেওয়া আছে হচ্ছে $30, $29.99। তো এখানে এসে আমরা দেখলাম যে এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার সেলটা ভালো। তো সুইট স্পটটা কেমনে বের করতে হবে এটারও অ্যানালাইসিস আছে। তো আপনি এটা গবেষণা করলে, আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে হাউ টু সেট দ্য প্রাইজিং, হাউ টু ফাইন্ড দ্য সুইটেবল পয়েন্ট ফর অ্যামাজন প্রাইজিং, তখন আপনি অনেকগুলো টিউটোরিয়াল পাবেন। তো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আপনি অ্যাড করেন ভাই, মেহেদী ভাই। সো সরি ভাই, আমি শিহাব। সো সো এইটাই, আমি জাস্ট এতটুকুই বলছিলাম যে যারা অনেকেই কি করে, লোন করে অ্যামাজন FBA প্রাইভেট লেভেল ব্যবসা শুরু করতে যাচ্ছে, বা এটা আসলে ট্রু না। এর ব্যাক এন্ডে এই যে 4-5 বছরের অভিজ্ঞতা, ভাইয়ের 10 বছরের অভিজ্ঞতা, সো এর অ্যাকচুয়াল যে কথাগুলো সেগুলো শুনতে হয়। অনেকেই দেখা যাচ্ছে যে অনেক খোশ গল্প শুনে ব্যবসায় আসে, আমার কাছে অনেক আসে, দেখা যাচ্ছে যে ভাই আমি তো ইনভেন্টরি কিনে ফেলছি, এখন তো সেল করতে পারতেছি না, এখন তো এই প্রোডাক্ট সেল হচ্ছে না, লং টার্ম স্টোরেজ ফির কাছাকাছি চলে গেছে। গত মাসে একটা ক্লায়েন্টের সাথে কথা হলো, ওনার ক্লোজ টু মানে এই 1 মাস পরে লং টার্ম স্টোরেজ ফি হয়ে যাবে, অলমোস্ট 700-800 ইনভেন্টরি এক একটা করে প্রোডাক্ট পাঠিয়ে রাখছে। এবার আমি So, স্টার্ট করি। আমার আরেকটা ব্র্যান্ড আছে ভার্চুয়াল এলএলসি নামে, সেই ব্র্যান্ডে আমি প্রায় $17,000 লং টার্ম FBA ফি দিয়েছি। দেওয়ার পরে প্রথমবার একবার দিয়েছিলাম 8,000, তারপরে দিয়েছি 11,000। দেওয়ার পরে আমার প্রায় মোটামুটি টোটাল মিলে কম্বাইন্ড 17,900 থেকে প্রায় $18,000 আমি লস করছি শুধুমাত্র লং টার্ম FBA। আপনি বলতে পারেন যে আপনি কি স্টুপিড নাকি যে আপনি লং টার্ম FBA। আমি শুনেন, মানে সামটাইম ইউ উইল ফল লাভ উইথ দ্য প্রোডাক্ট, মানে আপনি বায়াসড হয়ে যাবেন লাইক লাইক ইউর গার্লফ্রেন্ড অর ইউর ওয়াইফ, যে আপনি এতটা বায়াস হয়ে যাবেন প্রোডাক্টের প্রতি যে আপনি মনে হবে যে না ইট উইল সেল, আমি আরো পুশ করবো, আমি আরো অ্যাড দিব। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ এ প্রোডাক্ট ইজ নট ওয়ার্কিং উইদিন 6 months, ইউ শুড গিভ আপ দ্য প্রোডাক্ট, ইউ শুড জাস্ট এমটি দ্য স্টোরেজ, দ্যাটস ইট। আর এখন তো আবার নতুন অ্যাড হয়েছে লো ইনভেন্টরি ফি। এতদিন ছিল আপনার ইনভেন্টরি ফি, লং টার্ম ইনভেন্টরি ফি, এখন আবার আসছে লো ইনভেন্টরি ফি। ইভেন ভাইয়ার একটা ব্যাপার তার সাথে আমি অ্যাড করতে চাচ্ছি, ভাইয়া যে হিসাব করলো এর মধ্যে কিন্তু যে শিপমেন্ট গুলো ক্রিয়েট করেছে, লাইক থার্ড পার্টি থেকে শিপমেন্ট ক্রিয়েট করে হয়তো পাঠাইছে, শিপমেন্ট ফি নাই। ইভেন এই মার্চ থেকে হচ্ছে যে আপনার প্লেসমেন্ট ফি নামে একটা ফি অ্যাড করেছে। গতকালকে আমার যে ওয়াটার মিটার কি আমার যে প্রোডাক্ট আছে আয়রন রড টাইপের, সেই প্রোডাক্টের শিপমেন্ট আমি করেছি গত পরশুদিন করেছি। সেখানে আমি আবার দেখতে 5টা ওয়্যার হাউসের অ্যাড্রেস দিয়ে রাখছে, যদি প্লেসমেন্ট ফি নেবে পে করতে হবে প্রায় 200 ইভেন পে করতে হবে একটা অ্যাড্রেসের জন্য। পরে আমি আমার চাইনিজ আমার সাথে প্রায় 10 থেকে 12টা শিপিং এজেন্সির অনেক ভালো রিলেশন আছে। যেমন ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে আমার যদি মানে প্রোডাক্ট কিনতে কিনতে এমন একটা অবস্থা যে আমি যদি আপনাকে জাস্ট আমার আলিবাবা অ্যাকাউন্টটা যদি আমি আপনাকে জাস্ট একটাবার শো করি, আপনি দেখলে বুঝবেন যে দেখা যায় ঠিকঠাক। হ্যাঁ দেখা যায় ভাই। আচ্ছা, এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট হয়ে গেছে আর কি। তো প্রতি মাসে আমরা ইনভেন্টরি না কিনলেও দেখা যাচ্ছে 50,000 থেকে 60,000 ইনভেন্টরি আমরা কিনি প্রোডাক্টের জন্য। আপনি বলতে পারেন যে ভাই আপনি এত লেকচার দিচ্ছেন, এত টাকা কোথা থেকে পান? ভাই বিজনেস, ইটস বিজনেস। বিজনেসের জন্য তো সেরকম মাইন্ডসেট লাগবে, সেরকম আপনার বলতেছি না যে আপনার $1,00,000 $2,00,000 লাগবে, বাট অ্যাট লিস্ট আপনি যাতে 2 থেকে 3টা একটা ব্র্যান্ড কোনোদিন একটা প্রোডাক্ট দিয়ে হইতে পারে না। হ্যাঁ, ইনিশিয়ালি ইউ হ্যাভ টু স্টার্ট উইথ 1, যাতে 1 থেকে কাউন্ট শুরু হয়, একটাতে শুরু করতে পারেন, বাট ইউ শুড হ্যাভ বাজেট ফর অ্যাট লিস্ট 2 or 3 or 5 প্রোডাক্ট।
আমার একটা ক্লায়েন্ট, ওই যে যার কথা আমি মাঝে মাঝে বলতেছি 300 মিলিয়ন যেটা, তো সে আমাকে খুব ভালোবাসে আর কি। তো আমি তাকে বললাম যে দেখ, আমি তো প্রোডাক্ট লঞ্চ করেছি, তো প্রোডাক্টটা তো আমি ফেল করেছি। তো আমাকে বললো তুই কয়টা প্রোডাক্ট লঞ্চ করছিস? আমি বললাম দেখ, আমি আমার নিজের 3টা স্টোর আছে আলাদা আলাদা, তো 3টা স্টোরের জন্য আমি একটা স্টোরের কথা বলতেছিলাম যে আমার তো, আমি একটা লঞ্চ করেছি, তো কি অবস্থা? সে আমাকে বললো ট্রাই 6টা তুমি চেষ্টা করো, 6টা চেষ্টা করার পরে যদি তোমার না হয় দেন ইউ কাম ব্যাক টু মি। তার মানে কি, যে 300 মিলিয়ন রেভিনিউ জেনারেট করতেছে সে যখন এই কথাটা বলে, আপনার বুঝতে হবে যে সে তো আর খেলনা না, তাই না? সে যখন একটা কথা বলতেছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট হ্যাজ সাম সর্ট অফ ভ্যালু। তো আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করে সাকসেস হবেন, হতে পারেন, তাহলে আপনি লাখে একজন হবেন। আপনি 2টা করে হবেন, আপনি হইতে পারেন, আপনি হয়তো হাজারে আসতে পারেন। কিন্তু আপনার টার্গেট থাকতে হবে অ্যাটলিস্ট 3টা প্রোডাক্ট লঞ্চ করার মতো পয়সা আপনার থাকতে হবে। আর আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলি, ইনভেন্টরি ফি আপনার যত কম বেশি হোক, আপনার একটা প্রোডাক্টের ক্ষেত্রে সর্বনিম্ন $5,000 আপনার লাগবে। তো অ্যামাজন বিজনেস করতে আপনার মিনিমাম $20,000 একটা বাজেট হলে বেটার। এর কমে হলে আপনি শুরু করতে পারবেন, বাট ইউ উইল হ্যাভ রিস্ক, অনেক রিস্ক থাকবে, যেটা আপনার বেশি বাজেট হলে আপনি করতে পারবেন, মিটিগেশন করতে পারবেন, মিনিমাইজ করতে পারবেন আর কি। তো এটাই হলো কথা। তো আর কেউ কিছু বলতে চান, কিছু অ্যাড করতে চান? ভাই আজকে রেকর্ডিংটা কি পাওয়া যাবে? রেকর্ডিং হচ্ছে কিনা? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো মনে হয়। রেকর্ডিং দিয়ে কি করবেন আসলে, সব তো শুনলেনি। আচ্ছা, তারপরও দেখে আমাদের রেকর্ডিংটা যদি হয়, আমি আসলে তারপরে একটু দিলে ভালো হতো। জুম মিটিং টিটিং করি নাই, ফার্স্ট টাইম করলাম আসলে। এটা করার উদ্দেশ্য সিম্পলি একটা উদ্দেশ্যই, সেটা হচ্ছে আমি চাই আপনারা যে 27 জন আছেন এখানে, আল্লাহর ওয়াস্তে আপনারা ঝাঁপাই পড়েন না, আপনারা লাফাই যায়েন না, আপনারা শিখেন, আরো শিখেন, আরো শিখেন। আগে কনফিডেন্ট হন, ছোট করে টেস্ট করেন, আলিবাবা থেকে 1-2টা প্রোডাক্ট নিয়ে আসেন। আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে শুরু করেন, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে কোনো ফি নাই। সেখানে আপনি দেখা যাচ্ছে লিস্টিংটা করা শিখলেন, একটা আলিবাবা থেকে $100, $50, $100, $200 প্রোডাক্ট ইনভেন্টরি আমেরিকাতে পাঠাই, মানে জাস্ট চেকিং আর কি, পাঠাইলেন। জেনেরিক দিয়ে শুরু করলেন, কিংবা ব্র্যান্ড অ্যাপ্রুভ করার জন্য কেমন, আচ্ছা ব্র্যান্ড কেমনে অ্যাপ্রুভ করে আর কি, সেটা নিয়ে মোটামুটি একটা সেশন দেখে আমি করতে পারি কিনা আসলে। শুনে সত্য কথা বলি, ইফ ইউ হ্যাভ রিয়েল বিজনেস, আপনার যদি রিয়েল বিজনেস থাকে, আপনি আসলে অনেক ব্যস্ত। আপনি যেমন এই যে ভিডিও টিউটোরিয়াল বানানো, এগুলো আসলে অনেক টাইম কনজিউমিং ব্যাপার। আচ্ছা আপনি বলেন, একটা কাজ বাদ দিয়ে কে টিউটোরিয়াল বানাবে? তো অনেক কিছু জিনিস আমি দেখলাম সবাই আপনাকে শেখাচ্ছে, কিন্তু কেউ বারকোড নিয়ে কথা বলতেছে না, যারা এগুলো সব পেইড কোর্সের মধ্যে রেখে দিয়েছে আর কি, যে ইউপিসি কোডটা আপনি কোথায় পাবেন, তারপর আপনার শিপমেন্টটা ক্রিয়েশনটা কেমনে যাবে, পিপিসি ক্যাম্পেইনটা এফিশিয়েন্টলি কেমনে অপটিমাইজ করবেন, তারপর এই জেনেরিক যে ব্র্যান্ড অ্যাপ্রুভাল কিংবা রেস্ট্রিক্টেড ক্যাটাগরিগুলো, যেমন আমি পেস্ট রিপিলার সেল করি, আপনারা অনেকে জানেন যে পেস্ট রিপিলার ক্যাটাগরিটা টোটালি রেস্ট্রিক্টেড, ইটস অনলি অ্যাভেলেবল ফর ইউএস পিপল। এবং এখানে একটা এক্সামও দিতে হয়, আপনার ইপি এর পেস্টিসাইড একটা এক্সাম আছে, যেটা দিয়ে তারপর আপনি অ্যামাজনে অ্যাপ্রুভ করে আপনার এই রেস্ট্রিক্টেড ক্যাটাগরিটা, মানে গেটেড বলে আমরা অ্যামাজনে, আনগেটেড করতে হয়। তো যদি গেটেড ক্যাটাগরি আনগেটেড করতে পারেন, এটা ইজি, কিন্তু আপনি জাস্ট ওই প্রোডাক্টে অ্যাড করতে যাবেন, ওখানে শো করবে যে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, একটু যদি পড়েন, একটু যদি সময় নেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার কিন্তু ওই জিনিসটা ইজিলি, মানে আপনি মানে বুঝতে পারবেন যে মানে হোয়াটস গোয়িং অ্যারাউন্ড দেয়ার। তো আপনি যদি একটু জাস্ট ঠান্ডা মাথায় একটু ভাবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর কি। শুধু লেগে থাকা, আমার কাছে এটা মনে হয় লেগে থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। সাকসেস অবশ্যই হবে, কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনারা ইউটিউবের ভিডিও দেখে পাগল হয়েন না, কিংবা ইউটিউবের ভিডিও দেখে আপনার এত ইনফ্লুয়েন্স হয়েন না। যে ভিডিও দিচ্ছে আপনি তার বিহাইন্ড দ্য সিন জানেন না। এখন আমি আপনার সাথে গল্প করতেছি, আমি আপনাকে দেখাই দিলাম, দেখো আমি আমার এই প্রোডাক্টে প্রায় 20,000 তো $15,000 আমি হচ্ছে, $15,000 আমি ধরো করছি, মানে প্রফিট করছি। কিন্তু ভাই 2 বছরে $15,000 কোনো টাকা হইলো? 15 লাখ টাকা, মানে বছরে 7 লাখ টাকা। এটা আমি রিয়েল, আমার যেটা হইলো একটা প্রোডাক্টে দেখে। আমার কি প্রফিটেবল প্রোডাক্ট নাই? ডেফিনেটলি আমার প্রফিটেবল প্রোডাক্ট আছে। আমি আপনাকে ইচ্ছা করে দেখাচ্ছি না আমার প্রফিটেবল প্রোডাক্টটা। সব প্রোডাক্ট আমি আপনাকে দেখাতে পারবো? পারবো না, চাইলে পারবো না। তো সেটা একটা কথা। আমার এমনও প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা ধরেন, ফর এক্সাম্পল, যদি আমি আমার সেলার অ্যাকাউন্টে যদি আমি এখন যাই, যেটা আমি কথা বলতেছি, এই প্রোডাক্টটা আমাদের অ্যাড কস্ট অনেক কম। লাইক যদি আপনি লাস্ট আপনার হচ্ছে 30 ডেজ আপনি দেখেন, আমাদের কিন্তু প্রায়, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমাদের কিন্তু প্রায় আপনার 30 ডেজে প্রায় $18,000 মতো সেল আছে আর কি। তো এই প্রোডাক্টের কস্ট আছে মাত্র আপনার বানানো $12, $13, আর শিপিং আছে মনে হয় $5। $20 প্রোডাক্ট বিক্রি করতেছি আমরা প্রায় আপনার $70-80। তো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট এত কম, কারণ এই প্রোডাক্টের রিভিউ কত আপনি জানলে অবাক হবেন, প্রায় 1,500 রিভিউ আছে প্রোডাক্টে।
তো এই প্রোডাক্টে কোনো পিপিসি ক্যাম্পেইন লাগে না, কিছু লাগে না, যে সেলগুলো আপনি দেখতেছেন একদম অথেন্টিক রিয়েল সেল উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট। তো এই পর্যায়ে আপনি চলে গেলে তো ডেফিনেটলি আপনার বসে বসে আপনার টাকা প্রিন্ট করবেন, স্বাভাবিক ব্যাপার। কারণ আমার যে $18,000 আপনি প্রফিট এখানে দেখতেছেন, এখানের মধ্যে হার্ডলি আমার ইনভেন্টরি ফি আছে $8,000 হয়তো বা, $10,000 আপনার এখানে প্রফিট থাকবে। তো এটা তো আসলে একদিনে আপনি পারবেন না, মানে ইট উইল টেক টাইম। আপনাকে প্রায় 7-8 বছর ওই স্টোরে কিন্তু সময় দেওয়া হয়েছে আর কি, তারপরে এই অবস্থায় ওই প্রোডাক্টটা গিয়েছে। তো এগুলো আপনার জাস্ট একটু মাথায় নিবেন, এবং আপনাদের সবার জন্য মোটামুটি শুভকামনা। আপনারা ভালো করে দেখেন, আর ওই বিভিন্ন গ্রুপে দেখে হুটহাট কাউকে মেসেজ দিয়ে কিংবা এই আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি সব করে দিব, তার উপর বিশ্বাস করে ইনভেস্টমেন্ট করে ফেলবেন, এগুলো করবেন না। আপনি নিজে একটু কমন সেন্স ইউজ করবেন, নিজে একটু বোঝার চেষ্টা করেন। আই এম নট সেইং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তারা খারাপ, অনেকেই আছে অনেক ভালো জানে, আমার থেকে লাখো গুণে ভালো জানে, তারা হয়তো ফাইন্যান্সিয়ালি অনেক অ্যাডভান্স না, যার ফলে হয়তো ইনভেস্টমেন্টের অভাবে তারা লঞ্চ করতে পারছে না, তারা শিখতেছে আর কি। এবং আপনি জানেন টেস্ট করা কিন্তু অনেক ভালো। আমি কিন্তু প্রায় মানে লাস্ট 10 ইয়ার্স যে কথাটা বললাম, আমি কিন্তু অনেক প্রোডাক্ট লঞ্চ করেছি, মানে মোর দেন 150+। তো এখান থেকে কিন্তু দেখা যায় আপনি যদি আমাকে বলেন ভাই একটা প্রফিটেবল প্রোডাক্টের নাম বলে দেন, আমি আপনাকে রাইট একটা প্রোডাক্টের নাম বলে দিতে পারি, কিন্তু আপনি কম্পিট করতে পারবেন কিনা আমি শিওর না। আমি চাইলে বলতে পারি আপনি সেল করতে পারেন, যেমন ইউরিনাল ফ্লোর ম্যাট। আপনি এই যদি ওয়েস্টিন কিংবা রেডিসনে বড় বড় 5 ইয়াতে যান, হোটেলগুলো যান, দেখবেন বাথরুমে যে আমরা দাঁড়ায় দাঁড়ায় যে পি করি, ওটার যে ম্যাট গুলা থাকে ইউরিনাল ম্যাট, মার্কেটটা ঠিকঠাক, ছোট মার্কেট, ছোট নিশ, অল্প সেল হবে, বেশি লাভ হবে না, চাইলে সেল করতে পারেন, করে দেখতে পারেন, কিন্তু কম্পিট করার মতো সেই অ্যাবিলিটি আপনার থাকতে হবে। তো আমার মনে হয় যে আমাদের এটা শেষ করা উচিত, কারণ আসলে মানে পার্টিসিপেন্ট কম, তারপর হচ্ছে আমাদের প্রায় 10টা, 8:30 থেকে 9:30, প্রায় 1 ঘন্টার উপরে, প্রায় 2 ঘন্টার মতো হলো। আপনাদের যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমার মনে হয় যে আমরা শেষ করতে পারি না। আচ্ছা, আপনার সাথে কিভাবে যুক্ত থাকতে পারি? আচ্ছা, একটা কাজ করতে পারেন, আসলে এটা দেওয়াও ঠিক না। আবার আপনারা বলতে পারেন যে আবার আপনি আমাদের সব ফেসবুক গ্রুপে নিয়ে যাচ্ছেন। বিষয়টা এমন, আমাদের হচ্ছে আসলে ফেসবুক গ্রুপ বাংলাদেশে অনেকগুলো আছে আর কি। আমাদের একটা ছোট্ট ছোট্ট বলে এই জন্য, কারণ এটা আমার নিজের গ্রুপ আর কি, একটা গ্রুপ আমরা তৈরি করেছি আর কি। আপনারা যদি চান, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, আপনারা আমি গ্রুপের লিঙ্কটা আপনার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল আর কি। আমি জাস্ট গ্রুপ স্ক্রিন শেয়ার করে একটু আপনাদের দেখাই। গ্রুপে আসলে কেউই নাই, কারণ আমার সাথে কেউ নাই, আমি একা একা। আচ্ছা, এটা হলো আমাদের গ্রুপ, হ্যাঁ, অ্যামাজন এপি প্রাইভেট, অ্যামাজন এপি বাংলাদেশ প্রাইভেট লেভেল, এটাই হচ্ছে আমাদের গ্রুপ। তো এখানে মোটামুটি আমরা চেষ্টা করব সত্যিটা বলার, চেষ্টা করব যে অনেস্ট যে আপনার ইয়াগুলা, মানে ট্রিপস এন্ড ট্রিক গুলা আছে এগুলো শেয়ার করার। আর যেটা আমি অলরেডি বলেছি যে মানে আই ডোন্ট সেল এনি কোর্স, প্ল্যানও নাই কোর্স সেল করার আপাতত, ঠিক আছে। তো কোর্স টোর্স বিক্রি করার প্ল্যানও নাই, যেটা আমি অলরেডি কয়েকবার বলেছি। তো আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় তো আপনারা আগে নিজে শিখেন, ডেফিনেটলি ইউ গাইস ক্যান রিচ মি। আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে থেকে আপনার পোস্ট করতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। অনেকে মেসেজ দিচ্ছে যে ভাই আমি ইনভেস্ট করব, আপনি আমার কাজ করে দেন। তো বেসিক্যালি আপনারা যারা আমার বাংলাদেশি ভাই, আমি একদম ক্লিয়ার কথা আপনাদের একটা বলি, আমি আপনাদের কারোর সাথেই বিজনেস করব না, কোনোদিনও করব না, ডেফিনেটলি করব না, বিকজ আই হ্যাভ মাই ওন বিজনেস। আপনাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। মানে আপনি যদি বলেন যে ভাই আমি কোনো প্রবলেম আপনার ফেস করতেছি, তো এই প্রবলেম একটা সলিউশন আপনি আমাকে দেন, হয়তো আমি ব্র্যান্ড রেজিস্ট্রি করতেছি, এটা প্রবলেম হচ্ছে, তো হ্যাঁ আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস মিরপুর ডিএইচএস আর কি, সেভেল লিমিটেড আমাদের কোম্পানির নাম। আপনি বাংলাদেশি ভাই, আমরা সব সার্ভিস বাইরেই দেই, বাংলাদেশে কোনো সার্ভিস আমরা এখন ওইভাবে অ্যামাজন এফবিএন দেওয়া শুরু করি নাই। যদি ভবিষ্যতে করি, যদি ডিমান্ড হয় ডেফিনেটলি করব, তখন তখন দেখা যাবে, কিন্তু আপাতত ইচ্ছা নাই। আপাতত আমরা ইচ্ছা যে আমাদের যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, যে আমাদের যে ভাই আমরা সবাই যারা আছি, আমরা যাকে বুঝে শুনে আস্তে ধীরে যাতে আমরা একটু সামনের দিকে আগাই আর কি। এই তো মোটামুটি কথাবার্তা, তারা মোটামুটি আমার মনে হয় যে আর কথা টথা নাই। হ্যাঁ, আশিক ভাই বলেন। আচ্ছা, আমার ভাই ধন্যবাদ। আহ, আম, যে বাজেটের বিষয়টা বলেন, বাজেটটা তো আসলে বেশ লম্বা, হিউজ বাজেট, একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিলেন। এটা অবশ্য এত বাজেট নিয়ে সেটা অনেকে নামতে পারবে কিনা সেটা একটা বিষয়। পারবে না, এই জন্য তাদের উচিত ভালো করে শেখা,
শিখে তারা সার্ভিস প্রোভাইড করতে পারে, কিংবা তারা যার ইনভেস্টমেন্ট আছে যদি সে ভালো মতো বুঝে অ্যানালাইসিস ভালো মতো করতে পারে, তার পরিচিত যদি ফ্রেন্ড ফ্যামিলি থাকে তাদের সাথে আলোচনা করতে পারে, ডেফিনেটলি সত্যটা বলতে হবে যে বিজনেস মানে কিন্তু আপনি লাখ লাখ হাজার হাজার ডলার আপনি ইনকাম করতে পারবেন না। এটা হয়তো পারবেন, কিন্তু ইট উইল টেক টাইম। মানে ডেফিনেটলি স্লোলি বাট শিওরলি উইল অ্যাচিভ দ্য টার্গেট, বাট ডেফিনেটলি আই মাস্ট সে যে এখানে আপনার সময় লাগবে। আর সময় ছাড়া আপনি মনে হয় না। আর হ্যাঁ, আপনাকে তো আমি একটা মানে টেস্ট করার জন্য কিন্তু একটা সাজেশন আমি অলরেডি আপনাকে দিয়েছি। সেটা হচ্ছে আপনি টেস্ট করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা অ্যামাজন অ্যাকাউন্ট খুলবেন, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনি একটা প্রোডাক্ট অ্যানালাইসিস করবেন। ওইটা আপনি ব্র্যান্ড অ্যাপ্রুভাল নাও নিলেন, জেনারিক আকারে সেল করার চেষ্টা করলেন, আলিবাবা থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসলেন $100-200 দিয়ে, যে আমাদের জাস্ট জাস্ট টু গেট টেস্ট, মানে টেস্টটা লিস্টিংটা কেমনে করে, মানে আপনি যদি নিজে না করেন তাহলে আপনি কেমনে বুঝবেন? মনে রাখবেন, প্রোডাক্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে নেভার এভার হায়ার এনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে প্রোডাক্ট লিস্টিং করাইতে পারেন, ইমেজ ডিজাইন করাইতে পারেন, ভিডিওগ্রাফি করাইতে পারেন, ম্যানেজমেন্ট করাইতে পারেন, আপনার পিপিসি ক্যাম্পেইন করাইতে পারেন, কারণ আপনি ট্রেস এন্ড ট্র্যাক করতে পারবেন পরে। বাট প্রোডাক্ট অ্যানালাইসিস আপনি যত ভালোবেসে করবেন, হ্যাঁ আপনি অনেকের থেকে অ্যাডভাইস নিতে পারেন। যেমন আপনি যদি আমাকে বলেন যে একটা ভালো প্রোডাক্টের গুণাবলী কি হতে পারে, তো একটা ভালো প্রোডাক্টের গুণাবলী হতে পারে সেই প্রোডাক্টটা লিস্ট আপনার দেখা যাবে যে, মানে আমি 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 কি ফলো করি, আচ্ছা আমি আমার কথা বলি যে আমি কি ক্রাইটেরিয়া ফলো করি একটা প্রোডাক্ট সেল করার জন্য। আমি ক্রাইটেরিয়া ফলো করি হচ্ছে সেই প্রোডাক্টটা এতাহ রাখতা, একটা মিনিট হ্যাঁ, আমি যে ফলো করি সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, আমি কোনো প্রোডাক্ট সেল করব না যে প্রোডাক্টের প্রাইস মানে লিস্ট $25 নিচে অ্যামাজনে সেল হচ্ছে, কারণ দেন ইউ উইল নট হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রফিট মার্জিন। আলটিমেটলি প্রফিট, কারণ একটা পিপিসি কস্টের জন্য আপনি $5 দেন, তাহলে যদি আমার প্রফিট $10 $5 চলেই যায়, তাহলে আপনি আর কি সেল করবেন এখানে, আর কি বা প্রফিট করবেন আপনি আমাকে বোঝাই বলেন। আমি চেষ্টা করবো যে, আর রিভিউ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। অনেকে বলে যে 100 রিভিউর নিচে হইলে ওই ক্যাটাগরিতে যাবেন না, 200 থাকলে যাবেন না। ভাই রিভিউ যদি আপনি দেখেন যে কোনো ইয়াতে ক্যাটাগরিতে কোনো কোনো প্রোডাক্ট আপনি পেয়েছেন যেখানে আপনার কম্পিউটারে 500 রিভিউ, 400 রিভিউ, 300 রিভিউ আছে, আপনি যাইতে পারেন, ক্ষতি নাই তো। আমরা আমরা গিয়েছি না, আমরা নিজে করেছি তো। বাট যদি দেখেন যে প্রথম 20 জন কি 10 জনের সবার রিভিউ 1000, 1500, 2000, মানে 2-4-500-র মধ্যে কেউই নাই, কি 700-র মধ্যে কেউই নাই, তাহলে মানে আই মাস্ট সে আপনার অ্যাভয়েড করা উচিত। কারণ এটা তো একটা মানে ঝামেলা হয়ে গেল না, যে সবাই তো অনেক বেশি। আর আমি চেষ্টা করবো যে প্রোডাক্টের কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো থাকতে হবে, মান্থলি অ্যাটলিস্ট 300-400 ইউনিট সেল করার মতো প্রথম 10 জন কম্পিউটার যাতে মাসে 300 থেকে 400 কি 500 হাজার ইউনিট সেল করতে পারে, এরকম প্রোডাক্ট ফলো করা, লাইট ওয়েট, স্ট্যান্ডার্ড ওয়েট। তো এই শুধুমাত্র প্রোডাক্টের প্যাকেজিং, প্রোডাক্টের হচ্ছে মানে প্যাকেজিং উপর বেস করে টাকা কমানো বাড়ানো, এটা স্ট্যান্ডার্ড লার্জ স্ট্যান্ডার্ডকে কেমনে স্ট্যান্ডার্ড প্যাকেজ করা যায়, এগুলো নিয়ে অনেক মানে আমরা বলি টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো নিয়ে বিজনেস করা পসিবল আর কি। যাই হোক, এটা আসলে একটা শর্ট সেমিনার, তো এই সেমিনারে আসলে এত কথা বলে সারা রাত ধরে বললেও শেষ হবে না আর কি। হ্যাঁ তাহলে আক্তার আপনি বলেন। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম যে এফিলিয়েট মার্কেটিং যেটাকে বলা হয়, মার্কেটিং, হ্যাঁ ওইটা কিভাবে করা যায়? ওইটা কি এই অ্যামাজনে করা যায় না? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজনেই করে আসলে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার হচ্ছে ওটা অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি ওদের হচ্ছে অ্যাফিলিয়েশনের জন্য আপনি ইয়া করতে পারবেন। দেখা যাবে যে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন তাদের সাথে, একটা খুলে ভেরিফাই করবেন, আপনার একটা ওয়েবসাইট থাকবে। নর্মালি সবাই যেটা করে একটা ওয়েবসাইট রেডি করে, ওটা এসইও করে, ওটাকে র্যাঙ্ক করায়, করানোর পরে সেটা আপনার হচ্ছে ও অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করার পরে সব মানুষের প্রোডাক্ট নিয়ে এসে কন্টেন্ট লিখে সেখানে রেফারাল লিঙ্ক দেয়। তো ওই লিঙ্ক ধরে যখন কেউ কিনতে যায়, কেনার পর সে ওই প্রোডাক্ট না অন্য প্রোডাক্ট যদি কিনে, অ্যামাজন আপনাকে 4% অ্যাফিলিয়েট কমিশন দিবে আর কি। এটা এই ক্ষেত্রে তো কস্টিং আমার যাবে না এত বেশি, তাই না? না, আপনার তো আসলে সেক্ষেত্রে ওয়েবসাইট রেডি করা, এসইও করার ছাড়া আপনার কোনো কস্টিং নাই। আর অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে আমি করতাম না, ভুল অনেক আগে করতাম 2016 সালের দিকে, কিন্তু আমি সাকসেস হতে পারি নাই। তো আমি আচ্ছা। প্রাইভেট লেভেল নেই পড়ে আছে আর কি, এবং নেক্সট যতদিন বাঁচবো আর কি আশা করি যে প্রাইভেট লেভেল নিয়েই থাকবো, কারণ আমার স্বপ্ন যে আমি ইউএস এর মার্কেটে একটা ভালো ব্র্যান্ড তৈরি করবো আর কি। ধন্যবাদ। 29 বলেন। অ্যামাজনের মধ্যে যেগুলা জঙ্গল স্কাউট, তাদের বিভিন্ন রকম প্রোডাক্ট সোর্সিং করার জন্য যেগুলা ইউজ করা হয়, টুলস, এটাকে ম্যানুয়ালি করলে ভালো হয় নাকি সফটওয়্যার মাধ্যমে ইউজ করলে? আচ্ছা অনেক সুন্দর একটা কথা বলেছেন। আসলে এই জন্য আপনার পার্টিসিপেন্ট দরকার আসলে, কারণ পার্টিসিপেন্ট না থাকলে আসলে কথা বলে মজা হয় না, আর কি বলবো বুঝেও পাওয়া যায় না। আমি ডেফিনেটলি আপনাদের রিকমেন্ড করবো 2024 সালে
ফার্স্টে আপনি ম্যানুয়ালি অ্যানালাইসিস করবেন, জাস্ট আইডিয়া নিবেন আপনার নিজের জীবন থেকে যে কি কি জিনিস আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, কি কি জিনিস আমাদের লাগবে, আসলে কোন জিনিসটা আমাদের হচ্ছে আসলে কাজে আসবে, কিংবা কোন প্রোডাক্ট যখন আপনি দেখবেন, ফর এক্সাম্পল ম্যানুয়াল অ্যানালাইসিস কিভাবে করে, হয়তোবা আপনি নিউ রিলিজ, অ্যামাজন নিউ রিলিজ যে ক্যাটাগরিটা সেখানে গিয়ে দেখতে পারেন। আপনি হয়তোবা ক্যাটাগরিতে গিয়ে সাব ক্যাটাগরিতে গিয়ে গিয়ে দেখতে পারেন যে কি কি প্রোডাক্ট আছে, সেখান থেকে প্রোডাক্ট ভালো লাগলো, কিওয়ার্ডটা কপি করে সার্চ করে দেখলেন কেমন। তো প্রথম রিসার্চ যেটা হবে ওয়েট, প্রোডাক্টের আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট, যে কোনো প্রোডাক্ট আপনি সেল করার আগে যেটা দেখবেন প্রোডাক্ট কত টাকা বিক্রি হচ্ছে, ঠুস করে আলিবাবাতে ঢুকবেন, ঢুকে দেখবেন ওটার সোর্সিং প্রাইস কত, ওর ফুলফিলমেন্ট ফি কত, ওটা যোগ বিয়োগ করে দেখবেন কোনো প্রফিট আছে কিনা। যদি কোনো প্রফিট চান্স থাকে তারপরে ফার্দার অ্যানালাইসিসে যাবেন। আগে প্রাইসটা দেখে নেবেন, কারণ দেখা যাচ্ছে আপনি সব অ্যানালাইসিস করে ফেললেন, পরে দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা প্রফিটেবল না, তাহলে তো আসলে লাভ হলো না। প্রথমে যেটা করবেন যে প্রোডাক্টটা যেটা আপনি পাবেন আর সেটাকে নিয়ে আপনি আগে ভ্যালিডেশন করবেন। আর টুলস টুলস আপনার লাগবে, কিন্তু কিন্তু পরে পরে বলতে কি, আপনি আগে ম্যানুয়ালি সব দেখে নেবেন যে প্রোডাক্টের বেস আর ঠিক আছে কিনা, প্রোডাক্টের মানে মানে ওরা সেল করতেছে ঠিক মতো কিনা, রিভিউ কেমন কেমন, রিসেন্ট রিভিউ গুলা কেমন আসছে, কমপ্লেন গুলা কেমন আসতেছে। আপনি যখন ম্যানুয়ালি যেভাবে, আপনি যদি ম্যানুয়ালি কিভাবে প্রোডাক্ট রিসার্চ করে এগুলা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, আমি বলি অনেক লাখ লাখ ডলারের এই পেইড ইয়ার থেকেও, মানে কোর্সের থেকেও আপনি ভালো ইনফরমেশন ইউটিউবে পাবেন। কারণ অনেকে আছে যারা আসলে, অনেস্ট এফবিএ একটা চ্যানেল আছে ইউটিউবে, ফলো করতেছিলাম গতকালকে, হঠাৎ করে ওদের ভিডিও আসলো, ওরা রিয়েল কথাবার্তা বলে, ওরা কিন্তু আপনার এই ফেক কথাবার্তা কম বলে, আমার কাছে মনে হয়েছে তাই, সত্যটা আমিও জানি না। তো সেক্ষেত্রে আপনি কি নাম বলছেন চ্যানেলটার? অনেস্ট এফবিএ, আমার মনে হয় অনেস্ট এফবিএ, তো মনে হয় হ্যাঁ অনেস্ট এফবিএ মনে হয়, ওটা হচ্ছে এর বাইরের একটা চ্যানেল আর কি। তো আপনি ফলো সবসময় বাংলাদেশের আমাদের ফলো না করে আপনি আমেরিকানদের ফলো করবেন আর কি, কারণ ওরা আগে থেকে সেল করে আর কি, ওরা আমার থেকে ভালো জানে। তো যেটা আপনার মূল কোশ্চেন আমার ফেরত আসে যে টুলস আমি ইউজ করবো কিনা, তো 2024 সালে টুলস আপনি ডেফিনেটলি ইউজ করবেন, আবার ডেফিনেটলি ইউজ করবেন না। কখন করবেন? আপনি ভ্যালিডেশনের জন্য করবেন, যে আপনি যখন ম্যানুয়ালি অ্যানালাইসিস করে প্রোডাক্টটা পেয়ে যাবেন, তখন সেই প্রোডাক্টটাকে ভ্যালিডেশন কিভাবে করবেন, সার্চ ভলিউম কত, কিওয়ার্ডের মানে পিপিসি যে কস্টটা, পেইড পার ক্লিকের কিওয়ার্ড গুলোর কস্ট কেমন, সার্চ ভলিউমটা মূল যে কিওয়ার্ডটা ওটা কি 10, 20, 15 হাজার আছে। অনেকে বলে, অনেক কোর্স করায় তারা বলে যে আমি যদি দেখি প্রাইমারি কিওয়ার্ডের 20,000 সার্চ ভলিউমের কমে নাই, তাহলে আমি সেটা নিব না। কেন রে ভাই? যদি একটা, আমি যে প্রোডাক্ট আমি আপনাদের দেখাইলাম সে তার মেন কিওয়ার্ডের সার্চ ভলিউম মাত্র 1800, আমি কি মাসে 300-400 ইউনিট সেল করতেছি না, কি 100-200 ইউনিট সেল করতেছি না? ডেফিনেটলি করতেছি। 100 ইউনিট সেল করলে আমার প্রফিট হচ্ছে না? হচ্ছে। তো যত মাথায় রাখবেন, যত বেশি আপনি কমপ্লেক্সিটির দিকে যাবেন, যত বেশি সার্চ ভলিউমের দিকে যাবেন, কম্পিটিশন কিন্তু তত বেশি আসবে। সব ক্ষেত্রে না, অনেক কিওয়ার্ড থাকবে যেখানে আপনি এটা খুঁজে বের করার ব্যাপার। আর এক্সাক্ট ভালো প্রোডাক্ট কেমনে খুঁজে বের করে, সেটা যদি এক্সাক্ট যদি কেউ করে, সেটা সে আপনাকে কেন দিবে বলেন? সে তো নিজে লঞ্চ করবে সে প্রোডাক্টটা। তো আপনি যেটা করবেন, ম্যানুয়াল অ্যানালিসিসটা আগে করে নিবেন, করে নিয়ে সেটাকে আপনি টুলস দিয়ে, তবে হিলিয়াম 10 কিংবা জঙ্গল স্কাউট দিয়ে করতে পারেন। অনেকে আবার বলে যে হিলিয়াম 10 জঙ্গল স্কাউট তো অনেক দাম, আমি এটা নিব কিভাবে? আমি রিসেন্টলি দেখলাম বাংলাদেশে অনেকগুলা ওই যে গ্রুপ বাই সার্ভিসেস নামে অনেকগুলা এজেন্সি সম্ভবত আছে আর কি, ওরা এই অনেকগুলো টুলস দেয় একসাথে, তো আপনারা এটা ইউজ করতে পারেন। তো মেক শিওর করেন যদি আপনারা কেউ গ্রুপ বাইয়ের ওই প্লাগইন ইনস্টল করেন, ডেফিনেটলি আপনার কম্পিউটারে একটা আলাদা ইউজার অ্যাকাউন্ট খুলে নেবেন। সে যে ইউজার অ্যাকাউন্ট, আপনার কোনো অ্যামাজন অ্যাকাউন্ট কিংবা সেলার অ্যাকাউন্ট কিংবা আপনার পার্সোনাল ইনফরমেশন থাকবে, টোটালি ব্ল্যাঙ্ক একটা ব্রাউজার থাকবে, সেই ব্রাউজারটা ইউজ করবেন। কারণ এটা কিন্তু, যেমন আমি সাইবার সিকিউরিটি একজন স্টুডেন্ট বটে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু যে কুকিজ সেশন হ্যাকিং, আপনি কিন্তু আপনার অনেক কিছু হারাইতে পারেন আর কি। তো সেক্ষেত্রে আপনি ওদের যে প্লাগইন যে কোনো কুকিজ সেশন হ্যাকিং এসব জিনিসপত্র যখন আপনি ব্রাউজারে প্লাগইন ইউজ করবেন, মেক শিওর করবেন সেটা আপনার যাতে ফাইন্যান্সিয়ালি রিলেটেড কোনো কিছু সেখানে না থাকে, টোটালি শুধু ওই পারপাসে আপনি ইউজ করবেন একটা ইউজার অ্যাকাউন্ট খুলে সেই বিষয়ে। তো আশা করি মনে হয় আমি কিছুটা আপনাকে অ্যান্সার দিতে পেরেছি মনে হয় 29 ভাই। জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। আশিক ভাই আর কিছু বলতে চান? হ্যাঁ মাহির ভাই, আরো দু একটা প্রশ্ন ছিল। জি জি ভাই। আচ্ছা মাহির ভাই, ফর এক্সাম্পল আমি এর আগে একটা অন্য আরেকজনের ভিডিও দেখছিলাম, উনি সাজেস্ট করছিল যে ফর এক্সাম্পল আমরা যে ট্রেডিশনালি আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং বলা হচ্ছে বা চীন থেকে,
তো অল্টারনেটিভ আরো হয়তো দু একটা কান্ট্রি খোঁজার হ্যাঁ কথা আছে, বলছেন, অনেকে আছে, ইউএসএ তে আছে, ইন্দোনেশিয়া বা ফর এক্সাম্পল। আমরা ভিয়েতনাম থেকেও করি, আমরা ভিয়েতনাম থেকে আমাদের 2টা পেজ ট্রিপল আমরা ভিয়েতনাম থেকে করি, ইন্ডিয়া থেকে করতে পারেন, বাংলাদেশ থেকে করতে পারেন, দ্যার ইজ নো ওয়ান হোল্ড ইউ। বাংলাদেশের থেকে করার পার্সপেক্টিভ একটু জানতে চাচ্ছি, বাংলাদেশ থেকে করা যায়? কারণ অ্যামাজনে ক্লোথিং ব্র্যান্ডটা টোটালি ওভার স্যাচুরেটেড। আমি জাস্ট উদাহরণের জন্য আমি আপনাকে বলতেছি বিষয়টা। কম্পিটিটিভ ব্র্যান্ড বাংলাদেশে হচ্ছে শিপমেন্টটা নিয়ে আমি আসলে চিন্তিত। এই রিসেন্টলি দেখলাম হচ্ছে একটা গ্রুপে, অ্যামাজন এপি বাংলাদেশ গ্রুপে একটা ভাইয়া শেয়ার করেছেন যে উনি নাকি হচ্ছে মানে ওই শিপিং একটা ভালো মেথড পেয়েছেন আর কি, বাংলাদেশ থেকে অনেক কম খরচে ইউএসএ তে শিপ করা যায়। তবে বাংলাদেশের অনেক প্রোডাক্ট আছে, যেমন নকশি কাঁথা, মাটির তৈরি, অনেক হাতের তৈরি হ্যান্ডমেড প্রোডাক্ট, এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। ডেফিনেটলি আপনি অ্যামাজনে অ্যানালাইসিস করে দেখবেন যে আপনি কম্পিট করতে পারবেন কিনা। অনেকে পেপার কাপ সেল করে, পেপার কাপ চায়নার সাথে পারা কঠিন, কারণ চায়নার সাথে শিপিং কস্ট অনেক কম, কারণ ওদের সাথে ইউএসএ ট্রিটি করা আছে আর কি। আর চায়না থেকে সোর্সিং করার আপনি আগে আলিবাবা থেকে না করতে চাইলে আপনি আইডিয়া নিতে পারেন। আলিবাবা থেকে না করলে আপনি চায়নাতে আর অনেকগুলো, আপনি যদি ওই যে medeinchina.com একটা আছে সম্ভবত, তারপর হচ্ছে ওদের ভাইয়া আমি ইয়েতে আসি, ফর এক্সাম্পল হ্যাঁ আপনি যেটা বলেন যে বাংলাদেশ থেকে হ্যান্ডিক্রাফটস, এখন কথার কথা একটা হ্যান্ডিক্রাফটস আমি আইটেম চয়েস করলাম, আর যেটা বললেন যে হ্যাঁ বাংলাদেশ, হ্যাঁ হ্যাঁ, তো এখন বাংলাদেশ থেকে হ্যাঁ আমি গত কদিন দেখলাম যে শিপিং কস্ট অনেক বেশি, তবে আজকে একটা দেখলাম ওরা বিমানেই পাঠাবে, শিপে না, বাই এয়ারে পাঠাবে। ওরা দেখা গেছে যে হয়তো বা তুলনামূলক অনেক খরচ কম বলছে। তো এখন সেক্ষেত্রে তো বাংলাদেশ থেকেও একটু ট্রাই করা যায় যদি শিপিং কস্ট একটু করতে পারেন। যেমন আমি ফর এক্সাম্পল আমি বাংলাদেশ থেকে কখনো ট্রাই করি নাই, এখন আপনি বলতে পারেন কেন করেন নাই, কারণ আমরা এক্সিস্টিং যে প্রোডাক্ট গুলো আছে আমরা স্কেল আপ করতেছি এখন আর কি। হ্যাঁ, আমরা নতুন প্রোডাক্ট এই বছরে আমরা আমাদের লঞ্চিং করার প্ল্যান নাই, কারণ আমরা অলরেডি আমাদের স্টোরে 12টা প্রোডাক্ট লঞ্চ করেছি, আমাদের টার্গেট ছিল 10টা, সেখানে আমরা 12টা করেছি। 12টা করে এখন এই 12টাকে আমরা স্কেল করতেছি আর কি, যাতে আমাদের ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি অনেক হয়েছে আর কি। তো সেখানে আমরা এটাকে স্কেল করে আগাচ্ছি। আউটসাইড মার্কেট প্লেস, আমাদের শপিফাই স্টোর বলেন, আমাদের গুগল অ্যাডস বলেন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলেন, টিকটক অ্যাডস বলেন, মানে আউটসাইড ট্রাফিক নিয়ে এখন আমরা কাজ করতেছি এবং বিজনেসটাকে স্কেল আপ করতেছি। হয়তো আমরা ফিউচারে এখন লঞ্চ করব, আমি আসলে ইচ্ছা আছে যে একটা আপনার যে কোর্স টোর্স যেগুলো আপনারা যে মার্কেটে একটা ফ্রি একটা কোর্স সবার জন্য বানানোর ইচ্ছা আছে। কোর্স বলবো না, এটা আমরা নর্মালি কেস স্টাডি বলবো। সেটা হচ্ছে যে ডাইরেক্ট একদম একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, ওপেন একটা ব্র্যান্ড তৈরি করবো একদম A to Z, লাইক অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে, হয়তো আমার ওয়াইফের নামে XYZ কারণে একটা এলএলসি করলাম, টোটাল জিনিসটা প্রসিডিউরটা একদম করে দেখানোর ইচ্ছা আছে। কিন্তু এই বছরে আমার মনে হয় না হবে, ট্রাই করে দেখতে পারি হয়তো পিপিসি ক্যাম্পেইন দেখতে, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আসলে বিজনেস রান করতে গেলে এত সময় পাওয়া কঠিন। আর রিয়েল বিজনেস যদি আপনি নিজে করেন সেক্ষেত্রে আপনি কখন কোর্স বানাবেন, কখন সেল করবেন বলেন।